অবশেষে তাহলে আব্বু গাড়ি কিনছে। কত বলেছি একটা গাড়ি কিনতে। আহা, এখন একটু জমিদারি ভাব দেখানো যাবে। কলেজে গেলে মেয়েরা তো লাইন দিয়ে থাকবে রে। রাফি, তোর কপাল খুলে সমুদ্র হয়ে গেছে রে। এইবার প্রেম তোমাকে ধরা দিতেই হবে। এই গাড়ি করে প্রেম নিয়ে ঘুরে বেড়াবো। এক লাফে বাসার ভেতরে ঢুকে গেলাম। আম্মু কিচেনে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো। আম্মুকে পেছন থেকে বললাম, আম্মু গাড়িটা কিন্তু জোস। কি রে? আমি তোমার রাজপুত্র। রাজপুত্র না ঘোড়া টিম? এই যে ইজ্জত পেলাম না। হারামজাদা, গেলে এখান থেকে খুন্তির বাড়ি দিয়ে এই গালের নকশা পাল্টে ফেলব। ও মা, বলে কি? সাংঘাতিক রাগ হয়েছে দেখছি। কাহিনী কি? হবে কি? তোর আব্বুকে কতবার বললাম দুটো শাড়ি কিনে দিয়ে দিল না। বলতে বলতে আমি শেষ, তাও দিল না। আম্মু পরশুদিন না শপিংয়ে গেলে? সেই পরশুদিন গেছি। তাই তো, সেই পরশুদিন। আব্বুরই তো দোষ। যাই হোক, এখানে থাকা এখন বিপদের থেকে কম না। মুড ঠিক নেই, যখন তখন যা খুশি ঘটে যেতে পারে। সোজা রুমে চলে আসলাম। কপাত করে জামা কাপড় পাল্টে শো করে ফোনটা হাতে নিয়ে ভো করে গাড়ির কাছে চলে আসলাম। আহা, দেখলেই মনটা ভরে যায়। কি সুন্দর গাড়ি, চুমু খেতে ইচ্ছে করছে। যেই না একটা চুমু খাওয়া সেলফি তুলবো, অমনি কে যেন ফোনটা ঠাস করে কেড়ে নিল। রেগে বলে উঠলাম, এই কেড়ে, কোন হতচ্ছাড়ার কাজ এটা? তাকাতেই টাসকি খেয়ে গেলাম আমি। উরে মা, কেড়ে এটা? পরিটরি নাকি? না দিনের বেলা ওসব কোথা থেকে আসবে? চোখে সর্ষের ফুল দেখছি নাকি? আসলে এটা মাইয়া? না, এটা মেয়েই তো। ও, বুঝতে পেরেছি। নতুন গাড়ি দেখে এখনই রমণীগণ আমার উপর লাট্টু। ওরে রাফি রে, রাফি কি কপাল তোর। রাফি কিছুটা ভাব নিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে গেল। অর্জিতা কোমরে হাত দিয়ে রাফির দিকে তাকালো। রাফিও তাকিয়ে আছে। অর্জিতা বলল, কি 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 হচ্ছে এসব? দেখছেন না কি হচ্ছে? এসব কি চলছে? পিক তোলা হচ্ছে। তুলবেন? আসেন তোলেন। নতুন গাড়ি কিনলাম বুঝলেন, ব্র্যান্ডেড। ব্র্যান্ডেড পিক তোলা হচ্ছে? ইয়েস। দেখি, এদিকে আসো তো। কেন? পিক তুলবা না? ও হ্যাঁ, এই যে ঠাস করে তুলে ফেলুন। অবশ্যই। এই যে। রাফি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো এটা? গালের হাড্ডিগুলো নড়ে দিছে রে। অর্জিতা রাফির হাতে ফোন দিয়ে বলল। রাফি এক লাফে 10 হাত পিছনে চলে গেল। হাতটা গালে দিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। অর্জিতা গাড়িটা নিয়ে সামনের গেটে ঢুকে গেল। রাফি ঠাস করে মাটিতে বসে পড়ল। হাই হাই, কেউ দেখে নাই তো? কি সাংঘাতিক পিক তুললো রে। গালটা ভারী ভারী লাগছে, মনে হচ্ছে ফুলে ঢোল হয়ে গেছে। কিন্তু মারলো কেন? মারলো সেটা বড় কথা নয়। বড় কথা হলো গাড়ি নিয়ে গেল কেন? ডালমে কোচ কালা হে। কোচ কালা না, মনে হয় পুরোটাই কালা। আম্মুকে জোরে জোরে ডাকতে লাগলো। আম্মু, ও আম্মু, আম্মু। ছেলের ডাক শুনে ছুটে আসলো রহিমা বেগম। এসে দেখলো রাফি ছোটদের মতো মাটিতে বসে আছে। দেখেই বলো, হতচ্ছাড়া, কাপড় তুই কাচিস না আমি? কাপড়টা বড় কথা না, বড় কথা হলো গাড়ি। আমাদের গাড়ি নিয়ে গেল কেন? কিসের গাড়ি? এইখানে না ছিল? ও, ওইটা ওইটা আমাদের না। কাদের? সামনে পাশের ভাবিদের নতুন উঠেছে, মালপত্র এনে জায়গা ছিল না, তাই আমাদের এখানে রেখেছিল। কি অপমানস! এদিকে আয় তো। কেন? আসবি তো? বলো কি? বছরের রাজা জামা কাপড় কেচে আমার দশা বেদেশা হয়, আর তুই ছোটদের মতো মাটিতে বসে আছিস। যা, এগুলো পরিষ্কার কর, রান্না করে যেন এগুলো পরিষ্কার দেখি। আম্মা জান, এইটা কি হলো?
কেউ এক বালতি সান্ত্বনা দে, না হলে কেউ একটু বিষ খা, আমি মরে যাই। ওরে মারে, কি ব্যথা! মান ইজ্জত বানের পানিতে ডুবে মরে গেল রে। কেউ দেখার আগে ভেতরে যায়, না হলে গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো পথ থাকবে না। রহিমা বেগম চলে গেল। অজিতা গাড়ি পার্ক করে বাসায় চলে আসলো। ঘরের মোটামুটি সব সাজানো কমপ্লিট, সকাল থেকে কাজ চলছে। আম্মু আম্মু, কি হলো? আব্বুকে ফোন করছো? হ্যাঁ, কবে আসবে? বললো তো 2 দিন লাগবে। ওখানে অফিসে নাকি কি কাজ বাকি আছে? সরকারি চাকরি, এই জন্য ভালো লাগে না। বছরে 100টা বাসা পাল্টাও। বাজে বকিস না তো, যা ফ্রেশ হয়ে নে। আর এখানকার ইউনিভার্সিটিতে গেছিলি, ভর্তি হতে কি কি লাগবে? আমি অনলাইন সব সাবমিট করেছি, শুধু কিছু কাগজ আছে, সেগুলো ভার্সিটিতে দিতে হবে। তাহলে কালকেই যা। একা একা চিনবো কিভাবে? কিভাবে কি? আব্বু আসলো না। সময় তো নেই। হ্যাঁ, কালকেই দিতে হবে। আচ্ছা আমি দেখতেছি, তুই ফ্রেশ হয়ে হ, যা। আচ্ছা। রাফি রুমে এসে খাটের উপর শুয়ে আছে আর ভাবছে। আজকে কার মুখ দেখে যে উঠেছিলাম। আহারে গাড়ি, তোর জন্য আজকে মাইয়াদের হাতে ফেসে গেলাম। এই মুখ আমি কারে দেখাবো? মুখটা ফুলে মনে হচ্ছে ঢোল হয়ে আছে। যাই নিচে যাই, একটু বরফ লাল লাগাতে হবে। টনটন করছে ব্যথায়। আও, কি থাপ্পড়ের জোর রে! মায়া মানুষের হাতে এত জোর ক্যারে? এদিকে অজিতা ফ্রেশ হয়ে বেলকুনিতে বসলো। সাথে কফি নিয়ে আর একটা বই নিয়ে বসে আছে। চুলগুলো খোলা, বাতাসে চারিদিকে উঠছে, বারবার মুখের উপর এসে পড়ছে। একটু পর অজিতা সামিয়াকে কল করলো। সামিয়া অজিতার ফোন পেয়ে অনেকটা খুশি হলো। বেস্ট ফ্রেন্ড বলে কথা। কি রে, এতক্ষণে মনে পড়লো? আর বলিস না, বাসা গোছানো নিয়ে অনেক ঝামেলায় ছিলাম, তাই সময় পাইনি। তো ওখানে ভার্সিটিতে ভর্তি হলি? না, কালকে সব কিছু জমা দিব। তুই চলে গেলি, মনটা একদম ভালো নেই। কার সঙ্গে এখন আড্ডা দেব? আরে মন খারাপ করিস না, আব্বুর বদলি না হলে তো আমারও আসার কোনো দরকার ছিল না। আচ্ছা, তোকে রাতে কল দেব, ঠিক আছে? আচ্ছা। রাফি বরফ নিয়ে মুখে হাত দিয়ে ছাদে চলে আসলো। কেউ দেখে ফেলে সমস্যা। সাথে সে দোলনায় বসে আস্তে আস্তে বরফ লাগাতে লাগলো। আহা হা, কি ভালো লাগছে! থাপ্পড় দিয়ে একদম গাল দুটো গরম করে ফেলছে। কি দেমাগ রে বাবা! আর ওর সামনে পড়া যাবে না, অবস্থা খারাপ করে ছাড়বে। হঠাৎ অজিতা কফি খেতে খেতে সামনের সাথে লক্ষ্য করলো আর ভাবছে। সকালের ছেলেটা, হ্যাঁ তাই তো, আন্টির ছেলেটা অনেক বাদরামি করে। কোষে যা একটা দিছি না, এরপর থেকে কথা বলার সময় 10 বার ভাববে। সেলফি তোলা একদম বের করে দিছি, কিন্তু বেটা করছেটা কি? গালে হাত দিচ্ছে বারবার, কাহিনী কি? বরফ লাগাতে লাগাতে রাফি অজিতার দিকে তাকলো। হঠাৎ দেখতেই রাফি চমকে উঠলো। এরে, এই কালনাগিনীটা এখানে কি করছে? কিভাবে তাকিয়ে আছে দেখো তো, মনে হচ্ছে গিলে খেয়ে নেবে। থাপ্পড় মেরে কি স্বাদ মেটে নেয় নাকি? খোলা চুলে কি সুন্দর লাগছে রে! মাইরি আসমানের পরি লাগতেছে রে। রাফি বসা থেকে উঠে আস্তে করে এগিয়ে গেল আর মিনমিন করে বলল, কি মায়ারে ওই চোখে! অজিতা রেগে লাল হয়ে গেল আর মনে মনে ভাবছে, মেয়েটার সাহস কত, এভাবে তাকিয়ে আছে কেন? আগে কখনো মেয়ে মানুষ দেখেনি নাকি? অজিতা কফিটা পাশে রেখে ছাদের কর্নারে চলে আসলো, হাত নাড়িয়ে পড়ল, ওই বেটা, ওই কি দেখিস? বেটা? হাই হাই, আমার মতো একটা কচি ছেলেকে বেটা বলছেন? কানা নাকি? হোয়াট? কোচি? হ্যাঁ, কচি। ভুল বলেছি নাকি? দেখছেন না কিউট কচি ছেলে? মনে হচ্ছে আর একটা সেলফি তুলতে হবে। কোনো দরকার নেই, এমনিতেই গালটা ফুলে আছে। আপনাদের মতো এত নিষ্ঠুর মহিলা আমি আগে দেখিনি। মহিলা? হোয়াট ডু ইউ মিন? মহিলা মানে মহিলা, কানে কম শোনেন নাকি? তোরে তো আমি। কি মারবেন? আসেন লাভ দেন। হে হে, এখন আর কাছে নেই, মারতে পারবেন না।
দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ওয়েট, আমি আসছি। তোকে আজ আমি কুচি কুচি করে কেটে ফুচকা দিয়ে খাবো। হ্যাঁ, আসছে। যান যান। রাফি নাম আমার। আমারে দেখে বাঘও ভয়ে সালাম দেয়। কত মেয়ে দেখলাম। রাফির বাচ্চা, আজ তুই শেষ। তোকে মেরে আজ আমি জেলে যাব দরকার হয়। অদ্রিতা হনন করে ছাদ থেকে চলে গেল। রাফি চোখ বড় বড় করে ভাবছে, রাফি, তুই আজকে শেষ। না জানি কোন বিপদ আসছে আজকে। কি জন্যে যে পাগলকে চেতিয়ে দিলাম। এখানে থাকা যাবে না। এখানে থাকলে নিশ্চয়ই ছাদ থেকে গলা ধরে ফেলে দেবে। পালা রাফি, পালা। বরফ বেঁচে থাকলে অনেক লাগানো যাবে। জীবন আগে, তারপর অন্য কিছু। রাফি এক দৌড়ে নিজের রুমে চলে আসলো। ভেতরে সে দরজাটা আটকে দিল। হে হে, এবার কিভাবে আসবে? দিছি দরজা আটকে। ভয় পাই নাকি? এই রাফি কাউকে ভয় পায় না। দরজা আবার ঠিক মতো আটকেছে তো। এই রাফি আবার রিস্ক নেয় না। হে হে, একে বলে ট্যালেন্ট। অদ্রিতা রেগে নিচে নামছে। অদ্রিতার আম্মু মেয়েকে এমন রাগীভাবে দেখে বলল, এই দাঁড়া দাঁড়া, কই যাস? খুন করতে। কি? আম্মু সরো তো, এই বান্দরকে আজকে উচিত শিক্ষা দিব। কিসের বান্দর? উফ, তোমাকে জানতে হবে কেন? সরো। আরে যাচ্ছিস কই? সামনের বাসায়। কথাটা বলে অদ্রিতা হনন করে চলে গেল। অদ্রিতার আম্মু মনে মনে বলছে, হয়তো ওই বাসার ছেলেটার সাথে কিছু হয়েছে। ছেলেটার কপালে কি আছে কে জানে। মেয়েটাকে নিয়ে আর পারলাম না। এটা ছেলে না মেয়ে মাঝে মাঝে নিজেই ভুলে যায়। একটু পর নালিশ আসতে চলেছে নিশ্চয়। এই নালিশ শুনতে শুনতে আর ভালো লাগে না। অদ্রিতা রাফিদের পাশে চলে আসলো। অদ্রিতাকে দেখে রাফির আম্মু বলল, আরে আদ্রিতা যে, আসো, ভেতরে আসো। আন্টি, একটু ছাদে যাব। হ্যাঁ অবশ্যই, যাও, উপরে যাও। আচ্ছা। অদ্রিতা উপরে চলে আসলো। উপরে সে চারিদিকে রাফিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। না পেয়ে মনে মনে বলছে, গেল কোথায়? পালিয়েছে? হ্যাঁ, তাই হবে। ভিতর হাড্ডি একটা, কত বড় সাহস লুকিয়েছে এখন। অদ্রিতার রাগ আরো বেড়ে গেল। অদ্রিতা আবার নিচে চলে আসলো। আন্টি, হ্যাঁ মা, বলো। রাফি কই? ও, রাফিকে খুঁজছো? হ্যাঁ, কই ও? দেখো, ছাদে আছে হয়তো। নেই তো। তাহলে রুমে আছে, উপরে যে বাম সাইডের রুমটা। ওকে। অদ্রিতা উপরে চলে আসলো। রুমের সামনে যেয়ে দেখলো দরজা আটকানো। বেটা হারামি, দরজা লক করছে। আজকে বেঁচে যাবি কই? আমার নামও আদ্রিতা। সহজে বেঁচে যাবি বলে ভাবলে একদম ভুল ভেবেছিস। রাফি দরজায় দাঁড়িয়ে কান পেতে আছে। কখন চলে আসে ঠিক নেই। আসলে আওয়াজ পাওয়া যাবে তার কি। আর মনে মনে ভাবছে, কিন্তু এতক্ষণে তো চলে আসার কথা, কিন্তু আসলো না কেন? নাকি শুধু শুধু ভয় দেখাচ্ছিল? মনে হয় আসবে না, শুধু শুধু ভয় পেয়ে আছে। দূর, আমাকে দেখে মনে হয় ভয় পেয়েছে। দেখতে হবে না, শত হলো পুরুষ মানুষ। বাইরে বের হবে নাকি পরে বের হবে। আসলে এতক্ষণে হয়তো চলে আসতো, মনে হয় না আর আসবে। যাই, বাইরে যাই, আসলে তখন দেখা যাবে। রাফি আস্তে করে দরজার চিটকানি খুলে দরজাটা হালকা খুলো। দরজা খুলে যে না বাইরে আসতে যাবে সামনে, তখনই দেখলো অদ্রিতা দাঁড়িয়ে আছে। ওকে দেখে রাফির বুকের ভেতর যেন আত্মাটা মরে গেছে। আচমকা দেখে রাফি চিৎকার দিয়ে উঠলো। অদ্রিতা রেগে লাল হয়ে আছে। রাফি একটা মুচকি হাসি দিল, তারপর বলল, সরি, ভুল টাইমিং। অসময় দরজা খোলার জন্য সত্যি দুঃখিত। এই যে দরজা আবার আটকে দিচ্ছি, আপনি একদম টেনশন করবেন না। এটা বলে রাফি জলদি করে দরজা আটকে দিতে লাগলো, কিন্তু অদ্রিতা সুযোগ বুঝে দরজার একটা ধাক্কা দিল। রাফি আর অদ্রিতা দুজনে দরজা ধাক্কাধাক্কিতে লেগে গেল। রাফি বলল, আমাকে দরজা আটকাতে দিন, এটা আমার দরজা। আপনি কেন ধাক্কা দিচ্ছেন? আমার ইচ্ছে তাই। আচ্ছা, আমি আগে আটকিয়ে নেই, তারপর না হয় ধাক্কা দিবেন। চান্দু, বলদ বোঝাও। আজকে তোকে কিমা বানাবো। আমি খেতে অতটা টেস্টি না, আপনি বললে একটা মুরগি এনে দেব। দরজা ছাড় বলছি, না হলে কিমার সাথে কাঁচা লঙ্কার চাটনি বেটে উদুম কেলানি দিব। সে আর বলতে, এমনিতে একটা থাপ্পড়ে গালের নকশা পাল্টে
উগান্ডার মানচিত্র হয়ে গেছে। এখন না জানি কি করবেন। রাফি আমার কিন্তু রাগের চরম সীমা অতিক্রম করছে। নিচে ফ্রিজে ঠান্ডা পানি আছে, খেয়ে আসুন। কুত্তা একটা, তোকে তো আমি। এটা বলে অদ্রিতা জোরে একটা ধাক্কা মারল। রাফি আর নিজেকে সামলাতে পারলো না। রাফি ঠাস করে মেঝেতে পড়ে গেল। রাফি খেয়াল করলো গায়ের উপর কি যেন ভারী জিনিস। চোখটা খুলতে দেখলো রাগি একটা মুখ, রীতিমতো মরে যাওয়ার কথা। রাফি তো ভয়ে শেষ। এটা তো পেতনিটার মুখ। কি সাংঘাতিকভাবে রেগে আছে রে বাবা। অদ্রিতা রাফির উপর পড়ে আছে ভেবেই রাগে ফুলছে। হারামজাদাটার এত বড় সাহস, হাত রাখার জায়গা পেল না। রাফি এদিকে মনে মনে একটু খুশি বটে, এই প্রথম কোনো মেয়ের সাথে এমন ঘটনা। কিছুটা রোমান্টিক বটে, কিন্তু এখন কি হবে তার? হঠাৎ অদ্রিতার রাগী কণ্ঠে বলল, হারাম জাদা ওঠ বলছি। আপু, আপনি কিন্তু আমার উপর আছেন, আমি কিভাবে উঠব? উগান্ডার চণ্ডীদাস বলি, তোর হাতটা কোথায়? কেন? আমার হাত তো আমার কাছে। ঠাস। মারলেন কেন? আমার কি দোষ? আপনি তো আমার উপর পড়লেন। আমি আপনার নামে মামলা করব। কি মামলা করবি শুনি? বলে আরেকটা চড় দিল। এবার রাফি বলল, দেখুন, এবার ভালো হচ্ছে না। এটা আমার গাল, কোনো সরকারি জায়গা না যে ইচ্ছে হলেই স্ট্যাম্প বসিয়ে দেবেন। ঠাস। ওরে মা! রাফি করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, আজকে থাপ্পড় খেতে খেতে শহীদ হয়ে যাব রে। কেউ একটু ধর আমারে। হাত সরাবি নাকি আরো দেব? হাত? কই হাত? রাফি নিজের হাতের দিকে তাকাতে চমকে গেল। আরে বাবা, এটা কি হলো? রাফি ভয়ে ভয়ে অদ্রিতার দিকে তাকিয়ে পড়ল। সরি, মিস্টেক হয়ে ফসকে গেছে। রাফি দেখলো এক হাত অদ্রিতার কোমরে আর এক হাত নাভির উপর এমনভাবে আছে যেন সহসা নিজের সম্পত্তি। রাফি এবার ঘামতে শুরু করেছে। আগে কখনো কোনো মেয়ের সাথে এমনভাবে অ্যাটাচ হয়নি, এভাবে স্পর্শ করেনি। রাফি অদ্রিতার দিকে ভয়ে ভয়ে তো তাকালো, কিন্তু খেয়াল করলো অদ্রিতার চেহারা অসম্ভব লাল। বুঝতে পারছে না এটা রাগে নাকি লজ্জায়। রাফি খেয়াল করলো অদ্রিতার ঘন ঘন নিঃশ্বাস মুখের উপর পড়ছে, বুকের ওঠা নামা, ঘাড়ে ঘামের নেশাক্ত গন্ধ, তালপাতার মতো ছড়ানো চোখ আর বিষাক্ত সাপের মতো ফোলা ঠোঁট। কি এক মায়া এখানে! রাফি যেন হারিয়ে চলেছে। নিজের অজান্তে রাফির হাতটা অদ্রিতার পেটে হালকা চাপ লেগে গেল। অদ্রিতা কেঁপে উঠল, ঠোঁট চেপে ধরে বুড়ো কুচকে রাফির দিকে তাকালো। রাফি যেন এমন অনুভূতি পূর্ণ চেহারা দেখে পাগল হয়ে গেছে, কিছুই খেয়াল নেই, যেন জ্ঞান হারিয়ে ফেলেছে। রাফি অদ্রিতার মুখটার দিকে তাকিয়ে আছে। অদ্রিতার মুখ থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছে রাফির গায়ে। চুলগুলো হালকা লেগে আছে মুখে, একদম ঠোঁট দুটো মুখোমুখি, যেন একটু হলে মাদকতায় মিশে যাবে। রাফি নিজের মুখটা হালকা উপরে উঠালো, অদ্রিতার নাক স্পর্শ করলো। অদ্রিতা দ্রুত হাত দিয়ে রাফিকে বাম গালে কষে একটা থাপ্পড় ছেড়ে দিল। রাফি যেন আচমকা ঘর থেকে বের হলো। অদ্রিতার শরীর থেকে হাত ছড়িয়ে নিজেকে গুটিয়ে নিল। অদ্রিতা ছাড় পেয়ে দ্রুত উঠে গেল। রাফি এখনো ওভাবেই আছে, বুঝতে পারছে না কি করবে, না জানি এখন কি করে। এর থেকে ভালো শুয়ে থাকি এভাবে, উঠলেই উদম খেলাবে। অদ্রিতা উঠে দাঁড়িয়ে গেল, নিজেকে সামলে নিয়ে রাফির দিকে তাকালো। কিছু বলতে কেউ বললো না, দ্রুত রাফির রুম থেকে বেরিয়ে গেল। নিচে অদ্রিতাকে চলে যেতে দেখে রাফির আম্মু বলল, আদ্রিতা চলে যাচ্ছ? জি। কিছু খেয়ে গেলে না? আরেকদিন খাবো আন্টি, আজ আসি। বলি দ্রুত চলে গেল। রাফি আস্তে করে উঠে আয়নার সামনে গেল। ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। কি থাপ্পড়টা না মেরেছে বাপ্পা! গাল দুটো ফুলে কলা গাছ হয়ে গেছে। আজকে দিনটা সত্যি খারাপ গেল। রাফি নিচের হাত দুটোর দিকে তাকালো। কিছুক্ষণ আগের অনুভূতিগুলো ভাবতে শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। একটা মেয়ে এতটা নরম কিভাবে হয়? হায়, আমি যেন কোনো এক সমুদ্রে ডুবে যাচ্ছিলাম। কি নেশাময় গন্ধ ছিল তার শরীরে। এই নেশার কাছে পৃথিবীর সব নেশাই যেন তুচ্ছ। কি সেই চাহনি, কি সেই অনুভূতি! কম্পিত ঠোঁট যেন হাজারবার আমাকে ছুঁতে বলছিল। বুঝতে পারছি না কি ঘটে গেল, কি হয়ে গেল আপুর সামনে। এখন আমি যাব কি করে? কি হয়ে গেল এসব? একদিকে যেমন প্রথম এই অনুভূতি খুব সুখের ছিল, আরেকদিকে লজ্জায় ফেলে দিল। যা হবার হয়ে গেছে, পরে দেখা যাবে। আগে আমার গালের অবস্থা স্বাভাবিক করতে হবে।
এখন বরফ লাগিয়ে কাজ হবে না, আর এখন বাসা থেকে বের হওয়াও যাবে না। আম্মু নিচেই আছে, আব্বুর আসার সময় হয়ে গেছে। কাল সকাল সকাল একবার ডাক্তার দেখাতে হবে, না হলে আমার গালের অবস্থা বেদশা হয়ে যাবে। কি নরম গাল দুটো এভাবে মেরে ফাটিয়ে দিল। কানেও ঝিনঝিন করছে, কানের পর্দা চেক করাতে হবে। এটা মাইয়া মানুষ বলে একদম মনে হয় না। অদ্রিতা এদিকে নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে গেল। আয়নায় নিজেকে দেখে চলেছে অদ্রিতা। কি ঘটে গেল মাত্র? আজ পর্যন্ত যেখানে কোনো ছেলে কাছে আসার সাহস পায়নি, আজ সেখানে এভাবে এত কিছু ঘটে গেল। সাহস কত বড় ওর, আমার ইয়েতে হাত রেখেছে। অদ্রিতা আস্তে করে নিজের কোমরে আর নাভি দিকে তাকালো। তাকাতে শরীরের ভেতর কেঁপে উঠল, যেন একটু আগের ঘটনা এখনো বারবার হচ্ছে। আর মনে মনে বলছে, হতচ্ছাড়া আমাকে তো কিস করেই দিত আরেকটু হলে। ওকে তো আমি সত্যি কখন মেরে ফেলবো ঠিক নেই। ছোট পিচ্চি একটা। একটা পিচ্চি ছেলের সাথে এসব ঘটে গেল, মানতে কেমন লাগছে? পুরো শরীরে যেন কোনো শক্তি নেই, কেমন যেন শরীরে ভাইব্রেট হচ্ছে, কাঁপছে। অদ্রিতা বিছানে নিজেকে মেলে দিল, চোখ বুজে বড় একটা নিঃশ্বাস নিল। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেছে। অদ্রিতা ঘুমিয়ে আছে, তখন থেকে আর ওঠেনি। অদ্রিতার আম্মু এদিকে রাফিদের পাশে, রাফির আম্মুর সাথে গল্প করতে ব্যস্ত। এক পর্যায়ে অদ্রিতার আম্মু বলল, আপা, আপনাকে একটা কথা বলার ছিল। আরে বলুন না, এতে শোনার কি আছে? না মানে আমরা নতুন শিফট হয়েছি তো, তাই একটু সমস্যা। আদ্রিতার আব্বু আসলে অবশ্যই হতো না, উনার আসতে 2 দিন লেট হবে। আপনি বলুন না। আসলে কালকে আদ্রিতা ভার্সিটিতে যাবে, কাগজপাতিগুলো জমা দিতে হবে। রাফি যদি একটু সাথে যেত। এটা জিজ্ঞেস করার কি আছে? রাফিকে আমি বলে দিব, নিশ্চয়ই যাবে। আপনি নিশ্চিত থাকুন। ধন্যবাদ আপা। এতে ধন্যবাদের কি আছে? আমরা একে অপরকে সাহায্য করব, এটাই তো সমাজের নিয়ম। তাছাড়া এখন থেকে আপনারা আমাদের প্রতিবেশী। তা অবশ্যই ঠিক বলছেন। রাফি একটু আগে বাইক নিয়ে বাইরে এসেছে, বাসা থেকে লুকিয়ে এসেছে। আব্বু আবার এই সময় বাইরে আসা একদম পছন্দ করে না। রাফি বন্ধুদের সাথে এসে বসে আছে। দুইজনে রাফির বেস্ট ফ্রেন্ড আকাশ আর নাপিত। রাফি এসে হেলমেট পরে আছে, এখনো খোলেনি। ওরা দেখলে হাসাহাসি করবে। এরই মাঝে রাফির ফোন বেজে উঠলো। বাসা থেকে ফোন করেছে। রাফি ফোনটা দেখে না ধরে আবার পকেটে রেখে দিল। রাফি বাইকটা নিয়ে সোজা বাসায় চলে আসলো। ভিতরে ঢুকতেই আব্বু বলল, রফি, হ্যাঁ আব্বু। কোথায় গিয়েছিলে এখন? এই তো নাবিদরা আসছিল, দেখা করে আসলাম আর কি। কতবার বলছি এ সময় বাইরে বের হবে না, রাস্তাঘাট এখন রাতের বেলা পরিস্থিতি ভালো না। এখানেই ছিলাম, কোথাও যাইনি তো। হেলমেট পরে আসো কেন? ও ভুলে গেছি, রুমে যেয়ে খুলে ফেলবো। নিজের দিকে একটু খেয়াল রেখো, কোনো দিকের খেয়াল থাকে না। যাও ফ্রেশ হয়ে আসো। আচ্ছা। রাফি কোনো মতো রুমে চলে আসলো। বাবা আজকের মতো বেঁচে গেছে। আব্বু একটু কড়া টাইপের, ভাগ্য ভালো ধরা পড়েনি, না হলে আজকে কি হতো কে জানে। হেলমেটটা খুলে রাফি বিছানায় বসে পড়লো। গালটা ব্যথা করছে খুব। এই গালের উপরে আজকে বিশাল ঘূর্ণিঝড় চলেছে, ঠিক থাকার কথাও না। অদ্রিতা এখনো ঘুমিয়ে আছে। আম্মু এসে অনেকবার ডেকে গেছে, কিন্তু উঠেনি এখনো। হঠাৎ অদ্রিতা ঘুম থেকে এক লাফে উঠে গেল, চোখ বড় বড় করে খাটের উপর বসে আছে। কি স্বপ্নটাই না দেখলো। ঘটনাগুলো একদম স্বপ্নে আসা শুরু করেছে। না আর সহ্য করা যাচ্ছে না, ভুলতেই পারছে না। সব দোষ ওই হতচ্ছাড়া বন্য প্রাণীটার। আর মনে মনে বলছে, কেন যে আমি যেতে গেলাম আর এসব হলো, কি করব এখন? ধ্যাৎ, ভালো লাগে না। দেখতে দেখতে সকাল হয়ে গেল। অদ্রিতা ভোরে উঠে গেছে, ভার্সিটি যেতে হবে আজ, তাই আগে থেকে একটু রেডি না হলে কি হয়। একটু পর অদ্রিতার আম্মু এসে বলল, কিরে, এত সকালে উঠে গেছিস যে? আজকে ভার্সিটিতে যাব তো, তাই। ও শোন, যাওয়ার সময় রাফিকে সঙ্গে নিয়ে নিস। রাফির নাম শুনে অদ্রিতা লাফিয়ে উঠল, রেগে বলল, ওই হতচ্ছাড়া বান্দরকে কেন নেব? মানে আমি একাই যেতে পারবো। বলছি যে ওকে কেন নেব, দরকার নেই।
দেখ, নতুন জায়গা, প্রথম দিন, কথা বাড়াস না। যাওয়ার সময় ওকে নিয়ে যাবি, অনেকটা হেল্প হবে তোর। আম্মু দরকার নেই, আমি পারবো। আর কথা বলিস না, আমি নিচে গেলাম, নাস্তা করলে আয়। আম্মু নিচে চলে গেল। অদ্রিতা খাটের উপর বসে ফাইল ছুঁড়ে ফেলে বসে পড়লো। রাগ হচ্ছে অনেক আর বলছে, এই বেদ্য পোলাকে সাথে নিতে হবে কেন? থুর, ভালো লাগে না। আম্মু না কি যে করে, কোনো খেয়াল রাখে না, যত সব ঝামেলা। দাঁড়া, বেটাকে দেখাচ্ছি। আমার সাথে যাবে তাই না? দেখাচ্ছি চান্দুকে, যাওয়ার স্বাদ মিটিয়ে দেব। অদ্রিতা সবকিছু রেখে সোজা রাফিদের পাশে চলে আসলো। সোফায় রাফির আব্বু আর আম্মু বসে কফি খাচ্ছিল। অদ্রিতাকে দেখে বলল, আরে আদ্রিতা মা কেমন আছে? ভালো আন্টি, আপনারা? ভালো। আজকে ভার্সিটি যাবে? জি। রাফি কই আন্টি? ঘুমাচ্ছে না বাপ, চলো ডেকে দিচ্ছি। না না আন্টি, আপনারা বসুন, আমি ডেকে নেব। ওকে ঠিক আছে। অদ্রিতা উপরে চলে আসলো। রাফির আব্বু বলল, এটা নতুন বাসার লোকের মেয়ে বুঝি? হ্যাঁ, ভারী মিষ্টি মেয়ে। হ্যাঁ, ঠিক বলছো, দেখেই বোঝা যায় এমন একটা মেয়ে বাসার বউ হয়ে আসলে মন্দ হয় না, কি বলো? হ্যাঁ, সে দাঁড়িয়ে আছে। তোমার ছেলে এখনো কলেজে। তাতে কি, তাড়াতাড়ি বিয়ে দিলেই হয়। তুমিও না? দুজনে হেসে দিল। রাফি আরামসে ঘুমিয়ে আছে। এদিকে অদ্রিতা রাফির পাশে হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। অদ্রিতা মনে মনে হেসে বলল, চান্দু, আরামের ঘুম এবার হারাম হবে তোমার। তোর ঘুমের 14টা না বাজালে পেটের ভাত হজম হচ্ছে না। অদ্রিতা সব পানি রাফির গায়ে ঢেলে দিল। রাফি এক লাফে বিছানার থেকে উঠে দাঁড়িয়ে গেল। এই কেড়ে সাত সকালে এভাবে পানি মারলো কে? সাহস হলো কিভাবে? সামনে তাকিয়ে যেন থমকে গেল। আরে আপু, আপনি আপনি এখানে আমার রুমে? রেডি হ তাড়াতাড়ি। কেন? সেটা তোর জানতে হবে না। কিন্তু এভাবে পানি না ঢাললেও পারতেন। কি বললি? কই কিছু বলছি নাকি? বললাম ঠিক করছেন, আরও পানি ঢালা উচিত ছিল। 5 মিনিটের মধ্যে আমার বাসার নিচে যেন দেখতে পাই। ওকে আপু। অদ্রিতা চলে গেল। রাফি গাধার মতো দাঁড়িয়ে আছে। এটা কোনো কথা হলো? শরীরটা একদম চুপচুপ হয়ে গেছে। সাথে বিছানা তো 12টা বেজে গেছে। লোকে দেখলে কি মনে করবে? এত বড় ছেলে এখনোই যে করে, ইস কি অপমানস এর ব্যাপার। আম্মুকে শুকাইতে দিতে বলতে হবে। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হতে গেল, না হলে দেরি হলে আবার কি করে বসে ঠিক নেই। কোন পাগলের পাল্লাই যে পড়লো। অদ্রিতা পাশে এসে সবকিছু গুছিয়ে নিল। নাস্তা করে বাইরে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। এদিকে রাফির কোনো খোঁজ নেই। আর অদ্রিতা মনে মনে ভাবছে, হারাম জাদাকে বললাম তাড়াতাড়ি আসতে, এখনো খোঁজ নেই। আম্মু আছে, ওকে কেন বলতে গেল? একাই চলে যেতে পারতাম। এই পুচকে ছেলেকে এখন সাথে নিতে হবে? থুর। রাফি এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে আসলো। দেখলো অদ্রিতা দাঁড়িয়ে আছে। কেমন রাগী লুকে তাকিয়ে আছে দেখো, মনে হচ্ছে আমি ওনার বাবার সম্পত্তি। রাফি এসে গাড়িতে বসে পড়লো। অদ্রিতা অবাক হয়ে পড়ল। কি রে, আগে গাড়িতে বসে পড়লি কেন? কেন গাড়ি করে যাবেন না? হেঁটে যাবেন? গাড়ি চালাবে কে? আমি পারি না। মিথ্যা বললে একটা দেব না কানের গোড়ায়। বিটিভির মতো চোখে ঝিরঝির দেখবি। সত্যি বলছি, আমি পারি না। যদি বাইকে যান তাহলে আমি চালাতে পারি, মানে আমি বাইক চালাতে পারি শুধু। হ্যাঁ, বাইকে যাই, আর একটু পর পর ব্রেক মারো। পায়ে দেখেছিস কি এটা? 2 গালে এভাবে কষে মারবো না যে দিনের বেলায় তারা দেখতে শুরু করবি। আমি যাই বলি, শুধু আপনি অ্যাকশনে চলে যান। একটু রোমান্টিক হতে পারেন না? কি? মিস্টেক হয়ে গেছে, জাস্ট মিস্টেক। আমাদের দেরি হচ্ছে আপু, এখন যাই। এরপর থেকে এমন কথা মুখে আনবি তো তোর মুখ খুলে কুত্তার মুখে লাগিয়ে দিব। আস্তাগফিরুল্লাহ, এ কি থ্রেট? চুপ করে বসে থাকবি, একটা কথা বলবি তো ভীষণ কেলানি খাবি। অদ্রিতা গাড়িতে উঠে নিজেই চালাতে লাগলো। রাফি পিছনে বসে আছে চুপ করে। রাফি একদম শেষ। এ কি আসলেই মেয়ে? মনে হয় ভুল করে মেয়ে হয়ে গেছে। একটু কথায় রসকস কিচ্ছু নেই। একে বিয়ে করবে কে রে? ব্যাটার তো অকালে গলায় দড়ি ঝুলবে দেখছি।
কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। ইসরে, হেলমেটটা আনতে ভুলে গেল। কখন থাপ্পড়ের বৃষ্টি শুরু হয় বলা মুশকিল। নিয়ে আসলে গাল দুটো রক্ষা পেত। একটু পর গাড়ি একদম ভার্সিটি কেটে এসে থামলো। রাফি বাইরে দেখে তো অবাক। ভার্সিটিতে মনে হয় ভর্তি হতে এসেছে। তো আমাকে কেন আনলো? যাক, একদিক থেকে ভালোই হয়েছে। চারিদিকে শুধু রমণীর খেলা, দেখলেই চোখ জুড়িয়ে যায়। যাকে দেখি তাকেই ভালো লাগে। কি ফিলিংস রে মাইরি! এই সিনিয়র আপুগুলো এত সুন্দরী হয় কেন রে? দেখলেই মনে হয় প্রেমে পড়ি। আমার আবার বিশাল বড় মন, শত শত মেয়ের ভালোবাসা এখানে অনায়াসে থাকতে পারবে। অদ্রিতা দেখলো রাফি বাড়ির দিকে তাকিয়ে আছে, মিটিমিটি হাসছে। এটা দেখে অদ্রিতা ভাবতে লাগলো। এই বাদরের আবার কি হলো? মনে হচ্ছে কষে একটা দেই। অদ্রিতা রেগে বলল, ওই ফুটপাতের ফুচকা, কানে কথা যাচ্ছে না? ও হ্যাঁ, এই তো আপু। কিন্তু এটা আবার কেমন নাম? তোকে কিছু ইউনিক নাম দিচ্ছি আর কি। এটা নাম তো তো কিছুই না। আপনি যখন দিছেন অবশ্যই নাম। খুব সুন্দর নাম। চল এখন। হুম। রাফি পেছন পেছন যেতে থাকলো। অর্জিতা অনেকক্ষণ ধরে কি যেন খুঁজে চলেছে। একবার এখান থেকে ওইখানে, আবার ওখান থেকে এখানে। রাফি শুধু পুতুলের মতো হেঁটে চলেছে। এবার সাহস করে জিজ্ঞাসা করে বসলো রাফি, আপু কি খুঁজছেন? চুপ। আমি হেল্প করতে পারি। তোকে করতে বলেছি? এভাবে তো পাচ্ছেন না, আমাকে বলুন। মাথা নষ্ট করবি না একদম। এমনিতেই ম্যাথ ডিপার্টমেন্টটা না খুঁজে পাচ্ছি না। থুর, ভাল লাগে না। এই কথা আগে বলবেন না? আগে বললে কি হতো? আগে বললে এতক্ষণে পেয়ে যেতাম। এটা আমি কাউকে জিজ্ঞাসা করছি। আচ্ছা কর। অর্জিতা ওখানে একটা বেঞ্চে বসে পড়লো। রাফি একটু দূরে গিয়ে একটা ভাইয়ের কাছে শুনলো, সাথে সাথে দেখিয়ে দিল। রাফি ধন্যবাদ জানিয়ে চলে আসলো। এসে পড়লো, দেখেছেন, বলেছিলাম না, পেয়ে গেলাম তো। পেয়েছিস? হ্যাঁ, 3 তলায় বাম পাশে। আগে বলবি না? এতক্ষণ হাঁটতে হাঁটতে পা ব্যথা করছে। যাক বাবা, সব কিছুতে আমার দোষ। আপনি তো কিছু বলছিলেন না? চুপ, এখন আবার মুখে মুখে কথা। চল এখন। চলুন। প্রায় 30 মিনিট পর সবকিছু কমপ্লিট হয়ে গেল। অর্জিতা একটা স্বস্তির নিঃশ্বাস নিল। রাফি মনে মনে ভাবছে, যাক বেঁচে গেছি, এখন বাসে যেতে পারলে হয়। কখন মার শুরু হয় কে জানে, আল্লাহ বাঁচাও। অর্জিতা বলল, কি রে, ক্ষুধা লাগছে তোর? ওরে বাবা, কি শুনছি আমি? কার মুখে কি কথা? ভুল শুনছি নাকি? এত ভালো কবে থেকে হলো? অর্জিতা আবার বলল, কি রে, কথা কানে যাচ্ছে না? ও হ্যাঁ, একটু লেগেছে আর কি। চল ক্যান্টিনে কিছু খেয়ে নেই। না না, থাক, বাসায় যেয়ে খেয়ে নেব, সমস্যা নেই। লজ্জা লাগছে? মেয়েদের সাথে ওসব করতে লজ্জা লাগে না? ওসব আবার কি? কানের নিচে দুম করে একটা দেব না, সব মনে পড়ে যাবে। আমার সাথে কি করছিস ভুলে গেছিস? ওটা তো মিস্টেক, ভেরি ভেরি মিস্টেক। আসলে মানে। চুপ হারামজাদা। আর যদি আমার আশেপাশে আসার চেষ্টা করিস তাহলে সেদিন তোর মৃত্যু আমার হাতে নিশ্চিত। সে আর বলতে, আমি কেন, আমার আগামী প্রজন্ম কখনো আসবে না। মনে থাকে জানো। চল এখন। অর্জিতা আর রাফি ক্যান্টিনে চলে আসলো। ক্যান্টিনে আসতে না আসতেই বোঝো ঠেলা কোত্থেকে কিছু বড় ভাই এসে হাজির। এদের এই এক কাজ, ভার্সিটিতে কোনো সুন্দরী মেয়ে দেখলেই পিছনে লাগা। ওরে ভাই বলি, তোরা একটু জেনে শুনে পিছনে লাগতেও পারিস। বেচারা ভাইগুলোর আজকে কি অবস্থা হবে তোরা ভাবতে পারছিস না, ভাবতে মায়া লাগছে। এটা মেয়ে না রে, এটা জলজ্যান্ত বাঘের বাঘ, ধরবে আর ঘাড় মটকাবে। বড় ভাইরা এসে আমাদের সামনে দাঁড়িয়ে গেল। ক্যান্টিনে সবাই ওদের দিকে তাকিয়ে আছে, না জানি এখানে কি খেলা চলছে। রাফি তো অবুঝ বালকের মতো দাঁড়িয়ে আছে। ওদিকে দেখে অদ্রিতা বলল, কিছু বলবেন আপনারা? হ্যাঁ, কেন? তো নাম্বার? রাফি দেখলো অদ্রিতার মুখ টকটকে লাল হয়ে গেছে, আর কি কাঁপছে মনে হচ্ছে। ইসরে বেচারারা, এবার আর কেউ তাদের বাঁচাতে পারলো না। রাফি পাশে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আগুন বের হচ্ছে শরীর থেকে। অদ্রিতা রেগে বলল, নাম্বার লাগবে? ঠাস।
উরি মা! ক্যান্টিনের সবাই অবাক, সাথে রাফিও। এটা কি হলো? মারার কথা আর মারলো কাকে? রাফি গালে হাত দিয়ে করুণ চোখে তাকিয়ে আছে। থাপ্পড়টা এত জোরে মারছে যে ঠোঁট কেটে গেছে। রাফি মনে মনে বলছে, হেলমেট কেন আনলাম না রে? কি এক বিপদে পড়লাম রে ভাই। যখন তখন যার তার রাগ আমার উপর দিয়ে ছাড়বে। এদিকে সামনে ভাইগুলো এই অবস্থা দেখে রীতিমতো টাসকি খেয়ে গেছে। মুখে যেন কোনো কথাই নেই। অর্জিতা বলল, নাম্বার লাগবে তাই না? কয়টা নাম্বার লাগবে? বলে আরেকটা থাপ্পড় কষিয়ে দিল। রাফি রীতিমতো জ্ঞান হারানোর অবস্থা। দুই গাল ধরে পাশে থাকা চেয়ারে বসে পড়ল ধপাস করে। অর্জিতা রেগে লাল হয়ে গেছে। ভাইগুলোর অবস্থা খারাপ দেখে দ্রুত কেটে পড়ল, যেন ভূত দেখে ফেলেছে। অর্জিতা পেছন থেকে ডাক দিয়ে পড়ল, ভাইয়া নাম্বার নেবেন না? এখনো তো নাম্বার দেইনি, চলে যাচ্ছেন যে? চলে যাব না তো বসে বসে আমার মরার জন্য অপেক্ষা করবে? কালকে এমনিতেই গালের 12টা বেজে গেছিল। আজকে তো আমি শেষ। মেয়ে থাপ্পড়ের থিওরি নিয়ে বসে থাকে নাকি থাপ্পড়ের জন্য আমার গালটাই চোখে পড়ে? অর্জিতা রাগী চোখেই পাশে রাফির দিকে তাকালো। রাফি গালে হাত দিয়ে বসে আছে, ঠোঁট কেটে রক্ত পড়ছে। রাফি অর্জিতার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। অর্জিতা রাগী লোকেই তাকিয়ে আছে, যেন রাফিকে দেখে আরো রাগ হচ্ছে। রাফি কিছু বুঝে উঠতে পারছে না, এই মেয়ে আবার মারবে নাকি। এখন শুধু কান্না করা বাকি আছে। ইজ্জতের ফালুদা তো বেজেই গেছে। হঠাৎ অর্জিতা রাফিকে টানতে টানতে বাইরে গাড়িতে নিয়ে আসলো। রাফি কোনো কথা বলছে না, অর্জিতাও কোনো কথা বলছে না। কোথায় যাচ্ছে কে জানে। রাফি জিজ্ঞাসা করার সাহসও পাচ্ছে না, রেগে আছে এখনো অর্জিতা। রাফি ঠোঁট থেকে রক্ত পড়ছে। অর্জিতা গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছে। রাফি গাল রেখে এবার সিট বেল্ট ভালো করে লাগালো, পাশে শক্তভাবে ধরে বসলো। এবার তো জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। রাফি এবার বলে উঠল, আপু একটু আস্তে চালান না প্লিজ। কেন, তোর ভয় করছে? এভাবে রাগী সুরে বলার কি আছে? কিভাবে বলবো? অর্জিতার চোখ দেখে রাফির গলা শুকিয়ে গেছে। রাফি বলল, না ঠিক আছে, আস্তেই চলছে তো গাড়ি। মনে হয় আশেপাশের গাড়িগুলো জোরে চলছে। থাপ্পড় খেয়ে চোখে একটু বেশি দেখছি। চালান, আপনি চালান। চুপ করে বসে থাক, না হলে এবার গাড়ি মেরে দেবো কিন্তু। ওকে চুপ। আমি কেন আমার 14 গোষ্ঠী কথা বলবে না কখনো? আপনি কোনো চিন্তা করবেন না। রাফি চুপ করে বসে আছে আর মনে মনে বলছে, বাবারে বাবা, এটা কি মেয়ে নাকি জম? কি দিয়ে বানিয়েছিল একে? কথায় কথায় রেগে যায়। প্রথমে ভেবেছিলাম একটু রোমান্টিক হবে। রোমান্টিকের রয়েরও কাছেও তো নেই। একবার খালি বাসায় যাই, তারপর আর এর আশেপাশেও থাকবো না। দরকার হলে অন্য কোথাও চলে যাব। এর সাথে থাকা আর আজরাইলের সাথে থাকা এক কথাই। অর্জিতা কোনো দিকে খেয়াল না করে সোজা গাড়ি চালাচ্ছে। পাশে একবার রাফির দিকে তাকালো। বেচারা চুপ করে বসে আছে, মনে মনে ভাবছে, গাধা একটা। ছেলেগুলো আমার কাছে এসে আমাকে বিরক্ত করছে আর উনি আরামসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিছুই বলছে না। একটা মেয়েকে প্রোটেক্ট করতে পারে না। মনে হচ্ছে আর একটা বসিয়ে দেই গালে। না থাক, এমনিতেই গালটা ফুলে গেছে। আগে হসপিটালে নিয়ে যাই, তারপর দেখা যাবে। কেন যেন আমার রাগটা কন্ট্রোল করতে পারি না। এত মার খায় আমার হাতে, তবুও পটর পটর করতে থামে না। একটু পর হসপিটালে চলে আসলো। রাফি গাড়ি থেকে নেমে অবাক, এবার এখানে আসলো কেন? এখানে কেউ আছে নাকি আমাকে মিলে এখানে ভর্তি করার প্ল্যান করছে? রাফি অর্জিতার দিকে তাকলো। অর্জিতা বলল, এইভাবে কি দেখছিস? আমাকে আগে দেখিসনি? না কিছু না। এখানে কেন? ভেতরে চল, তাহলে বুঝবি। অর্জিতা আগে আগে আর রাফি পেছনে পেছনে যেতে লাগলো। ভেতর ঢুকে দুজনে একটা ডাক্তারের কাছে গেল। অর্জিতা একটা মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেল রাফিকে। ডাক্তার বলল, বসুন, আপনারা কি সমস্যা? ডাক্তার, এই যে এর সমস্যা, একটু গালটা চেক আপ করুন তো। ওকে, দেখি এদিকে এসে বসুন তো। রাফি উঠে ওনার সামনে বসে পড়ল। ডাক্তার গাল দেখে বলল, এটা তো মনে হচ্ছে থাপ্পড়ের দাগ। আঙ্গুলের ছাপ বসে গেছে, ফুলে গেছে অনেকটা। এভাবে কে মারলো আপনাকে? রাফি কিছু না বলে শুধু অর্জিতার দিকে তাকলো। ডাক্তার একটু মুচকি হাসলো, বলল, বউ মেরেছে বুঝি? ম্যাম, আপনার হাজব্যান্ড দেখতে কিউট আছে, এভাবে মারার কি দরকার?
কথাটা শুনে রাফি বড় বড় চোখ করে তাকিয়ে আছে। অদ্রিতা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। না না, আপনি ভুল ভাবছেন। আচ্ছা বুঝেছি, আপনি মারেননি, বাসা থেকে কেউ মেরেছে। যাই বলেন, আপনার হাজবেন্ড অনেক ধৈর্যশীল মানুষ। আরে আমার হাজবেন্ড না। ওহ সরি, আমি ভেবেছিলাম হাজবেন্ড। আপনারা তাহলে এখনো বিয়ে করেননি? আমি কেন বিয়ে করব ওকে? ঝগড়া হয়েছে বুঝি দুজনের? নিদর্শনে এমনটা হয়, তবে আপনি ওনাকে এতটা কেয়ার করেন, এটাও অনেক গুরুত্বপূর্ণ। রাফি কথাগুলো শুনে মনে মনে হাসছে, ভাবছে একে কেয়ার বলে নাকি ফায়ার বলে একটু সাথে থাকলে বুঝতেন। এর ভেতরে মায়া বলতে কিচ্ছু নেই, আর এর সাথে আমার বিয়ে হলে আমি মরার আগেই মরে যাব, নাহলে বাসরাতে আমাকে নিজেই মেরে ফেলবে। একটু পর ডাক্তার বলল, নিন, আমি আপনার প্রেমিকের সব কিছু চেক আপ করে দিছি। এখানে কিছু ওষুধ লিখে দিছি, এগুলো সময় মতো দেবেন ওনাকে। আর এখানে আর আঘাত হতে দেবেন না, না হলে পরে বেশি বিপদ হতে পারে। ওকে ডাক্তার, ধন্যবাদ আপনাকে, আমরা আসছি। হ্যাঁ আসুন। বাইরে এসে অদ্রিতা রাফিকে বলল, তখন ওভাবে হাসছিলি কেন? কখন? ওই যে ডাক্তার ওই কথাগুলো বলছিল আর তুই হাসছিলি, মনে হচ্ছে আমি কিছু বুঝি না, তাই না? আপনি ভুল বুঝছেন। আমি তো ভাবছিলাম ডাক্তারের মাথা খারাপ হয়ে গেছে। কেন? না মানে আমার আপনার ওসব তো কখনো সম্ভব না, উনি সেটা বুঝতে পারেনি। বাবা, আমি অকালে মরতে চাই না। কি? এই কথার মানে কি? না না কিছু না, কি থেকে কি বলি, আপনি এসব কিছু কানে নিয়েন না। চলেন বাসায় যাই। উল্টাপাল্টা কিচ্ছু বলবি না, একদম উদুম কেলাবো। আপনি মেয়ে? কেন, সন্দেহ আছে? একদম না, তবে মাঝে মাঝে একটু হয়। কেন? জানি না। চলুন এখন বাসায় যাব। রাফি দ্রুত গাড়িতে উঠে বসলো। বেশি কথা বাড়লে এখন আবার হসপিটালে থেকে ফেরা হবে না, এখানে ভর্তি হতে হবে। অদ্রিতা রাফির দিকে একবার আর চোখে তাকিয়ে গাড়ি চালাতে লাগলো। পথে রাফি আর কোনো কথা বলল না, সোজা পাশে চলে আসলো। রাফি ভিতরে উকি মেরে সোজা নিজের রুমে চলে গেল। কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এক সপ্তাহ রুম থেকে বেরই হবে না। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, ব্যথা করছে সমস্ত শরীর। রাফি খাটে শুয়ে পড়ল। অদ্রিতা পাশে ঢুকতেই মা বলল, কি রে, সব কমপ্লিট হয়েছে? হ্যাঁ আম্মু। রাফি কই? আমাদের এখানে আসলো না, ছেলেটা এত কষ্ট করলো। বাসায় গেল মাত্র। আম্মু এসব নিয়ে এত ভেবো না, বাসার সামনে বাসা, ইচ্ছে হলে চলে আসবে। তোর হাতে কি? ও এটা? হ্যাঁ, এটা কি? কিছু না, জাস্ট কিছু পেইন কিলার আর হালকা মেডিসিন। অনেক সময় লাগে তো তাই আনছি। ও যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার বাড়ছি। আচ্ছা। অদ্রিতা রুমে এসে ওষুধগুলো রেখে দিল। রাফিকে এগুলো দিতে ভুলে গেছে, এখন আবার এগুলো দিতে যেতে হবে না। এখন আর যেতে ইচ্ছে করছে না, আজকে আর ভালো লাগছে না। এখন শাওয়ার নিয়ে একটা ঘুম দিতে হবে। সারাদিন শুধু ঝামেলায় কেটে গেছে, এগুলো রাতে দিয়ে আসবে, কেউ দেখবেও না। তখন অদ্রিতা শাওয়ার নিতে গেল। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা। রাফি এখনও শুয়ে আছে। এদিকে বাসায় হই হুল্লোড় শুরু হয়ে গেছে। একটু আগে রাফির খালা এসেছে, সাথে একটা ফুপিও এসেছে, সাথে ছোট বাহিনীর দল তো আছে। এসে সবাই চিল্লাচিল্লি লাগিয়ে দিয়েছে। রাফি আম্মু, খালা আর ফুপি তিনজনই কিচেনে। রাফির ফুপি কাল সকালে চলে যাবে, এখানে এসেছিলেন কাজে। সন্ধ্যা লাগার কারণে রাফিদের বাসায় আজকে থেকে কালকে চলে যাবে। তিনজনে মিলে গল্প করতে ব্যস্ত। মেয়ে মানুষ এক হওয়া মানেই পৃথিবীর সব গল্প এক হওয়া আর কি। একটু পর রাফির মা বলল, বুবু, শাহনাজ কোথায়? আর বলিস না, সে অন্য গাড়ি করে আসছিল, পথে বলল কি নাকি খাবে, আমাদের পাঠিয়ে দিল, বললো একটু পর চলে আসবে। চিনিস না কেমন, সারাদিন বান্ধবীদের সাথে নিয়ে এখানে ওখানে। মেয়েটাও হয়েছে তোর, দাঁড়া আজকে আসুক, আমি আচ্ছা করে বকে দিব। এভাবে করতে করতে রাত 8টা বেজে গেল। হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। রাফি আম্মু দরজা খুলতে দেখলো শাহনাজ খালামণিকে দেখে জড়িয়ে ধরল। আম্মু বলল, এতক্ষণে আসার সময় হলো, কইছিলি তুই? খালামণি, ফ্রেন্ডের সাথে একটু বাইরে গিয়েছিলাম। এখন দিনকাল ভালো না, সাবধানে চলাফেরা করতে পারিস না?
খালামণি আমি বড় হয়ে গেছি এখন, দেখছো না? হয়েছে, আর পাকটামি করতে হবে না, যা ফ্রেশ হয়ে নে। আচ্ছা। আমি এসে ডাইনিংয়ে খাবার সাজাতে লাগলো। খালা বলো, রাফিকে দেখলাম না, কই গেছে বুবু? রুমে আছে মনে হয়, আমি দেখছি। একটু পর আম্মু চলে আসলো। রাফি এদিকে কাঁথা গায়ে শুয়ে আছে। রাফি প্রচণ্ড জ্বর এসেছে, রীতিমতো কাঁপছে। রাফি আম্মু ছেলের কাছে এসে ডাক দিল, রাফি সাড়া দিল না। দেখলো রাফি কাঁপছে। উনি রাফির গায়ে হাত রাখতে চমকে উঠলো। হাই আল্লাহ, ছেলেটার তো ভীষণ জ্বর এসেছে। তাড়াতাড়ি করে আব্বুকে কল করলো। কল ধরতেই বলো, শুনছো, ছেলেটার ভীষণ জ্বর এসেছে, ডক্টরকে আসতে বলো। কি বলো, হঠাৎ করে জ্বর? হ্যাঁ, মাত্র রুমে এসে দেখি জ্বরে কাঁপছে, তুমি তাড়াতাড়ি করো। আচ্ছা, অস্থির হয়েও না, আমি ডাক্তার পাঠাচ্ছি। ওকে। রাফিকে ভালো করে শুয়ে আরও একটা কম্বল গায়ে জড়িয়ে দিল। দ্রুত নিচে এসে কিচেন থেকে পানি আর একটা জলপট্টি দেওয়ার জন্য কাপড় নিল। খালমণি আর ফুপি দেখে বলল, কি রে, কি হয়েছে, এমন করছিস কেন? আর বলিস না, ছেলেটার দেখি জ্বর। তিনজনেই উপরে চলে আসলো। রাফিকে জলপট্টি দিতে লাগলো। এদিকে অদ্রিতা ঘুম থেকে একটু আগে উঠে কফি খাচ্ছিল আর বসে বসে একটা বই পড়ছিল। হঠাৎ করেই মনে পড়লো রাফির ওষুধের কথা। ইস, দিতেই ভুলে গেছে। ওষুধগুলো টাইমলি দিতে বলেছিল, তাই অদ্রিতা কফিটা রেখে রুমে চলে আসলো। ডাক্তার এসে রাফিকে দেখে কিছু ওষুধ লিখে দিল। ভয়ের কিচ্ছু নেই বলে সব কিছু দেখিয়ে দিয়ে উনি চলে আসলো। একটু পর অদ্রিতা কলিং বেল বাজালো। উপরে রাফির আম্মু শুনেই নিচে এসে দরজা খুলে দিল। অদ্রিতাকে দেখে বলল, আরে মা, তুমি আসো, ভেতরে আসো। আন্টি কেমন আছেন? আর বলো না, ঝামেলা আছে। কেন, কি হয়েছে? কি আর হবে, ওই যে নবাব আছে না, ওনার জ্বর এসেছে, ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি। রাফির জ্বর এসেছে? হ্যাঁ, কই এখন? রুমে আছে। হ্যাঁ, যাও। অদ্রিতা দ্রুত রাফির রুমে চলে আসলো। রাফি ঘুমুচ্ছে। অদ্রিতা এসে রাফির পাশে বসে পড়ল। রাফির দিকে তাকে অদ্রিতা একটা মুচকি হাসি দিল আর ভাবছে, গাধা একটা, দুইটা চর খেয়ে জ্বর চলে এসেছে। আর একটু আস্তে মারলে ভালো হতো। ধুর, মনের ভেতর কেমন খারাপ লাগছে। রাফির দিকে তাকে হালকা করে হাতটা রাফির মাথায় রাখলো। চুলগুলো বারবার বুলিয়ে দিতে থাকলো। এদিকে শাহনাজ নিচে এসে দেখলো সবাই কথা বলছে। শাহনাজ বলল, কি হলো, সবাই এভাবে বসে আছো কেন? আর বলিস না, রাফির জ্বর, তাই আর কি। কি বলো খালামণি, আগে বলবে না? এই জন্য বলেই হনুমানটাকে দেখতে পাচ্ছে না। আচ্ছা, আমি দেখে আসছি। শাহনাজ এক দৌড়ে চলে গেল রাফির রুমে। রাফির রুমে আসতেই শাহনাজ দেখলো, শাহনাজ রাফির রুমে ঢুকতেই দেখলো একটা মেয়ে বসে আছে, রাফিকে স্পর্শ করে যাচ্ছে। শাহনাজ একটু অবাক হলো, একে তো কখনো দেখেনি। রাফিকে এভাবে কেন টাচ করছে? রাফির বান্ধবী নাকি নাকি অন্য কেউ? শাহনাজ দ্রুত অদ্রিতার কাছে চলে আসলো, বলল, কে আপনি? অদ্রিতা পাশে তাকিয়ে দেখলো একটা মেয়ে। শাহনাজের দিকে তাকিয়ে বলল, আপনি কে? আমি রাফির খালাতো বোন। আপনাকে তো চিনলাম না। আমি সামনের ফ্ল্যাটে থাকি, নতুন এসেছি। তো এখানে কি করছেন, তাও রাফির রুমে? রাফিকে দেখতে এলাম, অসুস্থ তো। আচ্ছা, দেখা হয়েছে, এখন আপনি আসতে পারেন। বাকিটা আমরা দেখে নেব। ও শিওর, আচ্ছা আমি আসি তাহলে। হ্যাঁ, আসুন। অদ্রিতা উঠে দরজার কাছে চলে আসলো। শাহনাজ রাফির পাশে বসে পড়লো। রাফির কপালে হাত দিয়ে জ্বরটা দেখলো। পাশে থাকা পানি নিয়ে রাফিকে জলপট্টি দিতে থাকলো। এসব দেখে অদ্রিতা কিছুটা আপসেট হলো, কিছু বলল না, চুপ করে চলে গেল। অদ্রিতা চলে যেতে শাহনাজ মুখ বাঁকিয়ে পড়ল, কি মেয়ে রে বাবা, বলা নেই কওয়া নেই, একটা ছেলের ঘরেই ঢুকে গেল, আবার রাফিকে টাচ করছে। শখ কত, ছেলে দেখলেই যেন মাথা ঠিক থাকে না। ইস, আগে থেকে জানলে ওকে রাফির কাছে আসতেই দিতাম না। শাহনাজ রাফিকে যত্ন করতে থাকলো। পরদিন সকালে রাফির ফুপি চলে গেল। রাফির জ্বরটা কিছুটা কমেছে। সকালে রাফি ঘুমিয়ে আছে। শাহনাজ কিচেনে রাফির জন্য স্যুপ বানাতে গেছে। শাহনাজকে কিচেনে দেখে রাফির আম্মু বলল, কিরে পুরি, আমি কি স্বপ্ন দেখছি? কেন খালামণি? তুই হঠাৎ কিচেনে? ওই আর কি, রাফির জন্য একটু স্যুপ বানাবো আর কি। পাশে এ কথা শাহনাজের আম্মু শুনে নিল। মেয়ের এমন কথা শুনে হেসে বলল, আমার মেয়েও কিচেনে, তাও আমি দেখলাম, আমার কি সৌভাগ্য। আম্মু, তোমরা যাবে? খালামণি কথা শোনাও। আমার মেয়েও কিচেনে, তাও আমি দেখলাম, আমার কি সৌভাগ্য। উফ,
আম্মু, আমি কিন্তু চলে যাব। যাও তো এখান থেকে। আমি যার জন্য বানাই তোমাদের কি? বাবা, রাফির জন্য এত চিন্তা? কই, আমাদের তো একদিন সুখ খাওয়াতে পারিস। আমার মেয়ে দেখছি বড় হয়ে গেছে, ছেলে দেখি তাহলে। ছেলে তো ঘরেই আছে, খোঁজার কি আছে? শাহনাজ কিছুটা লজ্জা মুখে হেসে দিল। রাফির আম্মু আর শাহনাজের আম্মু দুজনে হাসতে হাসতে সোফায় বসে পড়লো। শাহনাজ একটু পর স্যুপ বানিয়ে রাফির রুমে চলে গেল। রাফি এখনও ঘুমোচ্ছে। শাহনাজ স্যুপটা রেখে রাফিকে হালকা করে ডাক দিল। রাফিকে এভাবে কয়েকবার ডাকার পর রাফি উঠল। শাহনাজকে দেখে রাফি বলল, কি রে শাহনাজ, তুই? না তা না, তুই এখানে কেমনে? এত কথা এখন না জানালেও চলবে। দেখি আস্তে করে ওঠ, বালিশে হেলান দিয়ে বস। হ্যাঁ বসছি। গাটা কেমন ব্যথা ব্যথা করছে। করবে না? জ্বর আসলে একটু হবে। দেখি এই স্যুপটা খেয়ে নে, গরম গরম। কে বানাইছে খালা? কেন, আমি বানাতে পারি না? তুই? কবে থেকে? দেখ, রাগাবি না, খেয়ে বল কেমন হয়েছে। আচ্ছা দে, দেখি কেমন বানিয়েছিস। আমি খাইয়ে দিই? না আমি পারবো, এদিকে দে। ওকে। এদিকে অদ্রিতারও সকাল সকাল ঘুম ভেঙে গেছে। এমনিতেই খুব সকালে ওঠার অভ্যাস। আজ রাতে কেন জানি ঘুমটা ভালো হয়নি। পিচ্চাটার কথা মাথা থেকে যাচ্ছে না। জ্বর কমেছে কিনা তাও জানে না। এত কিছুর মাঝে কেন জানি রাফির বোনকে সহ্য হচ্ছে না। এত কাছাকাছি কেন যেতে হবে? ধুর, কিসব ভাবছে, কি হচ্ছে এগুলা? না চাইতো বারবার এসব কথা মনে উঠে আসছে। আজব বিষয়। আচ্ছা একবার দেখে আসবে কি অবস্থা, একবার দেখে আসা উচিত। কিন্তু খালি এভাবে গেলে কি মনে করবে? কিছু একটা নিয়ে যেতে হবে। জ্বরের সময় কি নিবে? ভাবলো স্যুপ বানাবে, তাই অদ্রিতা দ্রুত স্যুপ বানাতে গেল। রাফি স্যুপটা খেয়ে পড়লো। কি রে, ভালোই তো বানাতে পারিস। খালামণিকে বলি ছেলে দেখতে, কি বলিস? কেন ছেলে দেখতে হবে কেন? খালামণি বলছে ছেলে তো ঘরেই আছে। ঘরে? হ্যাঁ। কে রে? আমাকে তো বলিসনি। তোকে বলবো কেন, গাধা একটা। আমাকে গাধা বললি? তো কিছুই বুঝিস না? এত বুঝে লাভ নেই। আসছিস কবে সেটাই তো বললি না। কালকে তোকে দেখতেই পেলাম না, তারপর শুনি তো জ্বর। ও আচ্ছা, খালু আসেনি? আব্বু ব্যস্ত মানুষ, জানিস তো। হ্যাঁ। দরজায় কলিং বেল বাজার শব্দ শুনে রাফির আম্মু উঠে আসলো। দরজা খুলতেই দেখলো অদ্রিতা, হাতে কিছু একটা আছে। রাফির আম্মু বলল, আসো মা, ভেতরে আসো। কেমন আছেন আন্টি? ভালো। এই সময় যে? আসলে আন্টি, আম্মু রাফির জন্য এসব দিল, আমাকে দিতে বলল। গরম গরম খেলে নাকি ভালো হবে। তোমার আম্মু আসেনি? পরে আসবে বলল। আব্বু আসবে তো, তাই কাজে বিজি। ও আচ্ছা, সত্যি? তোমার আম্মু অনেক ভালো, সবার কত খেয়াল রাখে। আন্টি এগুলো আমি রাফির রুমে নিয়ে যাই। আচ্ছা মা, যাও। অদ্রিতা শীতে উঠছে আর মনে মনে বলছে, কতগুলো মিথ্যা বলা লাগলো। ইস, গাতাটার জন্য ফেসে যাচ্ছিলাম এক্ষুনি। পরে আম্মু জানতে পারলে কি হবে? যাক, পরে আম্মুকে বুঝিয়ে বলা যাবে। দেখি ওর কি অবস্থা। অদ্রিতা দ্রুত রাফির রুমে চলে আসলো। দরজা আগে থেকে খোলা ছিল, তাই দরজা থেকেই দেখলো রাফি আর ওর বোন বসে হাসাহাসি করছে। কিছুটা মন খারাপ হয়ে গেল অদ্রিতার। এই মেয়েকে সবসময় রাফির সাথে থাকতে হবে নাকি? অদ্রিতা একটু কাশি দিল। রাফি আর শাহনাজ ঘুরে তাকালো। শাহনাজ দেখলো কালকে মেয়েটা, দেখে অবাক হয়ে গেল। এই মেয়ে এখানে কি করছে? আবার কি দরকার? মতলব কি? রাফি তো অবাক। অদ্রিতাকে দেখে কেমন লাফিয়ে ওঠার মতো অবস্থা। এ আবার এখানে কি করছে? সকাল সকাল কোন বিপদ রে বাবা? হেলমেটটা কই? এ তো সেকেন্ডে সেকেন্ডে থাপ্পড় মারে। এবার থাপ্পড় খেলে আর বেঁচে থাকা হবে না। অদ্রিতা বলো, আসতে পারি? কথাটা শুনে রাফি একটু অবাক হলো। পারমিশন নিচ্ছে, স্বপ্ন দেখছে না তো? রাফি এক পলকে তাকিয়ে আছে। অদ্রিতা আবার বলো, আসতে পারি? হ্যাঁ আসুন না, জিজ্ঞাসা করার কি আছে? জিজ্ঞাসা করবে না? পারমিশন নেওয়া উচিত। শাহনাজ চুপ। এখন চুপ না করলে পরে আর সুযোগ পাবি না। আমি কি ভুল বলছি নাকি? ভুল সঠিক দিয়ে কিছু হবে না, চুপ করে থাক, না হলে গালের অবস্থা দেখার মতো থাকবে না। চেপে যাবন। অদ্রিতা ভেতরে চলে এলো। এসে শাহনাজকে বলো, আপু আমি একটু পাশে বসতে পারি? আপনি একটু সরে বসলে
সরে বসলে ভালো হতো। কেন? রাফি, আমি কি পাশে বসবো একটু? ও মা, এ আবার বলতে বসুন না। আপনার আবার জিজ্ঞাসা করতে হবে নাকি? আপনার যা ইচ্ছে করুন না। শাহনাজ বিরক্ত হয়ে উঠে গেল আর ভাবছে, রাফি কেন এই মেয়েকে এত ভয় পাচ্ছে? নিশ্চয়ই রাফিকে ভয় দেখিয়েছে। উফ, রাফির এত কাছে যেতে হবে কেন? ধুর, ভাল লাগে না। হুটহাট করে যখন তখন চলে আসে, মনে হয় নিজের বিয়ে করা বর। না, এভাবেই চলতে দেওয়া যাবে না। আন্টিকে বলতে হবে। আপনি এখানে? কেন? না মানে আপনি এত সকালে এখানে এসেছেন, দরকার আছে নিশ্চয়ই। হ্যাঁ, তা আছে। বলুন না কি কোথাও যেতে হবে? এখন আপাতত না, ঠিক হলে কোথাও ঘুরতে যাব। শাহনাজকে শুনিয়ে শুনিয়ে বলল। শাহনাজ এদিকে রাকিব খুলছে আর অদ্রিতা মুচকি এসে বলল, এখন কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা, তোমার জন্য স্যুপ এনেছি, গরম গরম খেয়ে নাও। রাফি এখন খাবে না, আমি স্যুপ আগেই খাইয়ে দিয়েছি। কি রাফি, তাই নাকি? হ্যাঁ, একটু আগে খেলাম। সমস্যা নেই, আবার খাবে দেখি, আমি খাইয়ে দিচ্ছি। ওইটুকুতে কি পেট ভরে? রাফি, তুই খাবি না? তুই চুপ কর না একটু। এটা না খেলে অন্য কিছু খেতে হবে। তার থেকে ভালো খেয়ে নেই। আপু আপনি দিন, আমি খেয়ে নিচ্ছি। আচ্ছা, তুমি অসুস্থ, আমি খাইয়ে দিচ্ছি। আমি পারবো। বলছি না আমি খাইয়ে দিচ্ছি। রাফি বলছে যে ও একাই খেতে পারবে, আপনি জোর করছেন কেন? ঠিক আছে ঠিক আছে, শাহনাজ থাম না। কেন আমাকে বিপদে ফেলছিস? আপনি দিন, আমি খাচ্ছি। গুড বয়। অদ্রিতা রাফিকে স্যুপটা খাইয়ে দিতে লাগলো, যেটা দেখে শাহনাজ রীতিমতো জ্বলে যাচ্ছে আর ভাবছে, আমার হাতে খেলো না আর এই মেয়েটার হাতে খাচ্ছে। কি এমন জাদু করেছে মেয়েটা? মনে হচ্ছে মেয়েটাকে মেরে ফেলি। রাফি কেন এত ভয় পাচ্ছে? ধুর, ভালো লাগছে না এসব। শাহনাজ কিছু না বলেই মুখ কালো করে দূরত চলে গেল। শাহনাজ যেতেই অদ্রিতা বলল, খালাতো বোন না? হ্যাঁ কেন? শুধুই বোন? হ্যাঁ কেন? ভালো, বোন যেন বোন পর্যন্তই থাকে, এর বেশি যেন না হয়। ভয় দেখাচ্ছেন? না, বলছি কি বলেছি কানে গেছে না? গেছে গেছে, কানে মানে একদম মাথায় চলে গেছে। গুড, শুকিয়ে গেছিস অনেক। ঠিক মতো খাওয়া দাওয়া করবি। আচ্ছা, কিন্তু এখন কলারটা ছাড়ুন, কেউ দেখে নেবে। অদ্রিতা স্যুপটা রেখে এক হাত রাফির কপালে রাখলো। রাফিকে চেক করে বলল, জ্বর অনেকটাই কমে গেছে, কালকে এই ওষুধগুলো রেখে গেছি, ঠিক মতো খাবি, ওকে? আচ্ছা। এইভাবে তাকিয়ে আছিস কেন? না মানে কি? আপনার মুখটা অনেক কাছে কাছে লাগছে, মনে হচ্ছে আর একটু হলেই। কি কিস করতে ইচ্ছে করছে? ছি ছি, তা না। পিচ্চি ছেলে, মাথায় এসব বাজে চিন্তা একদম আনবি না। আনিনি তো, শুধু আপনাকে কাছ থেকে দেখতে যেন কেমন লাগছে। কলারটা ছাড়ুন না। কেমন লাগছে? খারাপ লাগছে? অদ্রিতা রাফিকে আরো কাছে টেনে কথাটা বলল। এবার দুজন দুজনের নিঃশ্বাসটা অনুভব করতে পারছে। রাফি একদম অদ্রিতার চোখের সামনে, নাকে নাক লেগে যাওয়ার মতো অবস্থা। রাফি লক্ষ্য করলো অদ্রিতার কথার সাথে গোলাপের মতো পাপড়ির ঠোঁট দুটো কাঁপছে। চুলে আর ঘাড়ের দিক থেকে কেমন যেন নিঃসময় সুগন্ধ আসছে। রাফি যেন হারিয়ে যেতে থাকলো। এত কাছে সে যেমন ভয় করছে তেমন ভালো লাগছে। রাফি আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। হঠাৎ করে রাফি নিজের ঠোঁটটা অদ্রিতার ঠোঁটে চেপে ধরল। অদ্রিতা চোখ বড় বড় করে তাকলো। হঠাৎ করে যেন শরীরে কারেন্ট লেগে গেল। রাফি অদ্রিতার ঠোঁটে হালকা কামড় দিল। অদ্রিতা আবেশে চোখ বন্ধ করে ফেল। এসব যেন সব কিছু এলোমেলো হয়ে গেছে। রাফি একটানে অদ্রিতাকে নিজের কাছে টেনে নিল। কোমরের মাঝে হাত ঢুকিয়ে নিজের সঙ্গে যেন জড়িয়ে নিয়েছে। রাফি একটু পর অদ্রিতাকে ছেড়ে দিল। অদ্রিতা যেন কোনো বন্দি ঘর থেকে ছাড় পেয়েছে। ঘিমে একদম একাকার। অদ্রিতার ঠোঁট ভীষণ কাঁপছে, রক্তের মতো লাল হয়ে আছে গাল দুটো। রাফি হঠাৎ করেই ভয় পেতে শুরু করলো। অদ্রিতাকে এখনো নিজের সাথে জড়িয়ে আছে। অদ্রিতার চোখের দিকে তাকিয়ে যেন আতঙ্কে পড়ে গেছে রাফি। আবেগের বশে একই ভুল করে ফেলেছে। নিজেকে যেন কোনোভাবে কন্ট্রোল করতে পারেনি। এখন কি করবে কে জানে। অদ্রিতা যেন আবেশে পাগল হয়ে গেছে। শরীরে যেন আগুন জ্বলছে। অদ্রিতা যেন কেঁপে উঠছে। অদ্রিতা নরম সুরে বলল, এটা কি হলো? সরি।
আগে মনে ছিল না? কি করব, আপনি এত কাছে আসলেন যে আমি সব কিছু ভুলে গেছিলাম। যে কোনো মেয়ে এমন কাছে আসলে এমনটা করতে হবে? না না, আমি তা বলিনি। আচ্ছা এই নিন, আপনি চাইলে আমাকে মারতেও পারেন। আমাকে এমনভাবে ধরে রেখেছিস যেন আমি তোর বিয়ে করা বউ। ও সরি। ছাড়লি কেন? মানে? আমি কি ছাড়তে বলেছি? না ছাড়লে মারবেন না? এখন না ধরলে মার খাবি। রাফি এবার অদ্রিতাকে চেপে ধরলো। অদ্রিতা কেঁপে উঠলো। রাফি ভয়ে ভয়ে বলল, আপনি পরে রাগ করবেন না তো? কি মনে হয়? জানি না। ভয় করছে নাকি? হ্যাঁ একটু। কিস করার সময় ভয়ের কথা মনে ছিল না? এখন কি করব? এখন তো আমি করব। কি করবেন? এই দেখ। এটা বলে অদ্রিতা রাফিকে জাপটে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। রাফিকে ডিপলি কিস করতে লাগলো। রাফি আরো জোরে অদ্রিতাকে জড়িয়ে ধরলো। ভীষণভাবে দুজনকে কাছে টেনে নিল। দুজনেই যেন হারিয়ে গেল অন্য কোথাও, অন্য কোনো জগতে। এদিকে শাহনাজ রুমে এসে মুখ খুলেই বসে আছে। রাফিকে অদ্রিতার সাথে কোনোভাবেই মেনে নিতে পারছে না। এতক্ষণ কি করছে দুজনে? রাফিকে একা পেয়ে কি না কি করবে? না, রাফিকে একা ছেড়ে যাবে না। এসব মেয়ে মানুষের একদম বিশ্বাস নেই। শাহনাজ দ্রুত রুম থেকে বেরিয়ে রাফির রুমের দিকে যেতে থাকলো। একটু পর রাফি অদ্রিতাকে দূরে সরিয়ে দিল। অদ্রিতা অবাক হয়ে গেল রাফির আচমকা এমন রিয়াক্টে। অদ্রিতা রাগী দৃষ্টিতে তাকে কিছু বলতে যাবে, অমনি রুমে শাহনাজ চলে আসলো। রাফি ইশারায় পৌঁছাতে চাইলো যে শাহনাজ আসছিল তাই এমনটা করেছি, কিন্তু অদ্রিতা বুঝতে নারাজ। অদ্রিতা রেগে লাল হয়ে গেল। অদ্রিতা রাফির দিকে তাকিয়ে আছে, ভাবছে। হনুমান একটা, পুরো ফিলিংসটা 14টা বাজিয়ে দিল। বোন আসছে তো কি হয়েছে? বোন দেখলে কি মেরে ফেলবে নাকি? তোকে তো আমি পরে দেখছি। শাহনাজ এদিকে এসে দেখলো দুজনে কাছাকাছি বসে আছে। শাহনাজ ভুরুকুচকে রাফির দিকে তাকালো। রাফি মাথা নিচু করে বসে আছে। শাহনাজ দেখলো দুজনেই অনেক ঘেমে আছে, যেন গোসল করে এসেছে। অদ্রিতা কিছু না বলে দ্রুত রুম থেকে বের হয়ে গেল। শাহনাজের কিছুটা সন্দেহ হলো। অদ্রিতা চলে যেতেই শাহনাজ রাফির পাশে বসে পড়লো। রাফিকে ভালোভাবে দেখতে লাগলো শাহনাজ। রাফি কেমন শাহনাজের থেকে কিছু লুকানোর চেষ্টা করে যাচ্ছে। শাহনাজ এবার বিরক্ত হয়ে পড়লো। কি রে, কি হয়েছে? আমার দিকে তাকাচ্ছিস না কেন? কই কিছু না। তাহলে এমন চোরের মতো তাকাচ্ছিস কেন? আরে কি বলিস? চোরের মতো করব কেন? দেখি আমার দিকে তাকা তো। এই যে তাকালাম। কি ব্যাপার? কি? তোর ঠোঁট ফোলা কেন? একটু আগে তো ঠিকই ছিল। আমি অসুস্থ না তাই হবে হয়তো। সে না হয় বুঝলাম, কিন্তু ঠোঁটের চারদিকে লাল কিসের দাগ? কই কিসের দাগ? দেখি দেখি, এদিকে আয় তো। শাহনাজ এখন যা, আমি ঘুমাবো। তোর ঘুমানোর কাঁথায় আগুন। এদিকে আমার ঘুমে 14টা বাজিয়ে নিজে ঘুমাবে। আমি আবার কি করলাম? সবকিছুই তো করছিস। ওই মেয়ের সাথে এত কিসের কথা? কই এমনি, আমাকে জাস্ট দেখতে আসছিল। দেখ, ভালো হবে না কিন্তু। ওই মেয়ের ভাবসাব আমার কিছুই ভালো লাগছে না। তোকে একটা কথা বলবো। কি? আম্মুকে বলবি না তো? না, বল। আমার না ওই মেয়েকে। ওই মেয়েকে কি? এত অবাক হচ্ছিস কেন? ওই মেয়েটাকে ভালো লাগে। কি? হ্যাঁ। রাফি ওই মেয়েকে 2 দিন হলো চিনিস? তো আমাকে সেই ছোট্ট থেকে চিনিস তুই? আমাকে ভালো লাগে না? কি বলছিস তুই? তুই আমার একদম ফ্রেন্ডের মতো। রাফি, সত্যি এখন মাথা ফাটিয়ে ফেলবো। ওই মেয়ের ধারের কাছেও যদি দেখেছি, মেরে ফেলবো তোকে। আইসে শোন, এত বনগিরি করিস না। এখন ভালো লাগলে আমি কি করতে পারি? একটু আগে তো কিস। কিস? একটু আগে কিস? রাফি, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আরে আরে তুই এমন করছিস কেন? ঠিক আছিস তো তুই? কি হয়েছে? রাফি, তুই কিস করেছিস ওকে? করতে চাইনি, আচমকা ঘটে গেছে। ও আমার একদম মুখের কাছে চলে এসেছিল। কখন কি করে ফেলেছি বুঝতেই পারিনি। কথাটা শুনে শাহনাজ হামা করে কেঁদে উঠল। রাফি তো অবাক। শাহনাজের মুখ চেপে ধরে পড়ল। আরে আরে করছিস কি? কাঁদছিস কেন? ছাড় আমাকে। থাম আগে। না, আমি থাকবো না। তুই এটা করতে পারলি কেমন করে? আরে
এতে তুই কান্না করছিস কেন? আমি কি তোকে কিস করছি নাকি? আমাকে করলে তো আমি কান্না করতাম না। তুই আমাকে কেন ধোকা দিলি? ধোকা? হ্যাঁ, ধোকা। আমি আবার কি করলাম? তোকে আমি ভালোবাসি, বুঝিস না? এত দিন ধরে ভালোবাসি, কখনো বুঝতে চেষ্টা করিসনি। আর 2 দিন হলো একটা মেয়ে এসেছে, তাকে তুই কিস করে বসেছিস। শাহনাজ, কি? এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। আমি তোকে বোন হিসেবেই দেখেছি। তুই আমার খালাতো বোন। তাতে কি? খালাতো বোনকে ভালোবাসা চায় না? শাহনাজ, শাহনাজ, দেখি কান্না থামা। বস এখানে। না, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি এখন সুসাইড করব। থাপ্পড় খাবি একটা। আজে বাজে কথা বলিস কেন? ছাড় আমাকে, ছাড় বলছি। না, ছাড়বো না। আগে আমার কথা শোন। তোর কোনো কথাই শুনবো না, আর কিচ্ছু শোনার নেই আমার। এমন করছিস কেন? রাফি, ছাড় আমাকে। না। দেখ, রাগ উঠে যাবে, মেরে বসবো কিন্তু। পারলে মার। আমাকে টাচ করিস কেন? আমি কে তোর? যাকে টাচ করলেই ভালো লাগে তাকে করবি। দেখ, শান্ত হ আগে, পাগলামি করিস না। দুজনে ঝগড়া করতে করতে শাহনাজ একসময় রাফিকে ধাক্কা দিয়ে উঠে আসতে গেল। রাফি শাহনাজের হাত ধরে টান দিল। শাহনাজ নিজেকে সামলাতে না পেরে সোজা রাফির কোলে পড়ে গেল। ভুলবশত রাফির হাতটা শাহনাজের কোমরে। শাহনাজকে ঠেকাতে যেয়ে রাফির হাত অজান্তে কোমরে আটকে গেছে। শাহনাজ কিছুটা সময় তাকিয়ে থেকে রাফিকে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি তোকে অনেক ভালোবাসি। রাফি কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। এমন পরিস্থিতিতে কি করা উচিত তাও মাথায় আসছে না। এভাবে ঘটনা পাল্টে যাবে কখনো বুঝতে পারেনি রাফি। রাফি চুপ করে আছে। রাফিকে চুপ করে থাকতে দেখে শাহনাজ বলল, আমি যে অনুভূতিটা এখন ফিল করছি, সেটা আমার সারা জীবন দরকার। রাফির হাতে হাত রেখে কোমরে চেপে ধরে পড়ল। রাফি চমকে উঠল, খেয়াল করলো ওর হাতটা জায়গায় নেই, খুবই বিপদবহুল জায়গায় অবস্থান করছে। রাফি হাতটা টান দিয়ে সরিয়ে পড়ল। শাহনাজ, ভালোবাসা মনের ব্যাপার। কখন কিভাবে কার সঙ্গে ঘটে যায় এটা বলা যায় না। আমি এত কিছু জানি না। তোর প্রতি আমার সেই ফিলিংসটা আসে না। আমার তো আসে। দেখ, এখন এসব মাথা থেকে ফেলে দে, আমি অনেকটা ঝামেলায় পড়ে যাব। আমাকে ভালোবাসতে কিসের সমস্যা তোর? দেখতে খারাপ নাকি কোনো গুণ নেই আমার? দেখ, ভালোবাসা এসব দেখে হয় না, বুঝতে পারিস না কেন? বুঝেছি, আমাকে তুই ভালোবাসবি না। আমিও তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, দরকার হলে মরে যাব। এই কথা বলে শাহনাজ রাফির কোল থেকে উঠে দৌড়ে রুমে চলে গেল। রাফি বিছানায় হাত পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। চোখ বুজে মনে মনে বলতে লাগলো, কি বিপদে পড়লাম রে বাবা। কেবল আমার ভালোবাসা, আমার প্রেমটা মাথা নাড়া দিয়ে ওঠে, অমনি এই ঝামেলা বাধা দিতে হাজির। ওহ, আমি কি করি এখন? শাহনাজ রে কি বিপদে ফেললি মরে? আমার স্বাদের প্রেমটা স্বাদ নিতে দিচ্ছিস না। এখন তো আমার সেই বাংলার ঐতিহাসিক গানটা মনে পড়ছে রে। বিধি তুমি বলে দাও আমি কার? 2টি আসলা বাস আমার, একটি মনের দাবিদার। অদ্রিতা এদিকে বাসে এসে আব্বুকে দেখতে পেয়ে বসে গল্প করতে লাগলো। অদ্রিতাকে একটু আগে হাঁপাতে দেখে জিজ্ঞেস করেছিল কি হয়েছে। অদ্রিতা কথা ঘুরিয়ে অন্য কথা বলেছে। অদ্রিতা বলে উঠল, এত দেরি লাগলো কেন আব্বা? আর বলিস না, কলিগদের সাথে একটু বেজেছিলাম। তো এখানে কেমন লেগেছে বাসা? ভালো, এখান থেকে এবার আর যাচ্ছি না আমি। কেন? এমনি, এখানে আমার অনেক ভালো লেগেছে। পাগলি মেয়ে। আচ্ছা, ভার্সিটির ওইটা হয়েছে? হ্যাঁ, সব কমপ্লিট। চিনেছিস তো? হ্যাঁ, সাথে রাফি গিয়েছিল। রাফি? এটা আবার কে? এটা হলো ওই যে সামনের বাসার ছেলে। বাবা, ছেলেদের সাথে কবে থেকে মিশতে শিখলি? বেচারার হাত পা ঠিক আছে তো? তোর সাথে কোনো ছেলে একদিনের বেশি তো টেকে না। এবার টিকে গেছে। ছেলেটাকে দেখতে হচ্ছে একবার। সিংহকে বসে এনেছে দেখছি। শিকারি ভালো নাকি দেখি তাহলে। আব্বু, তুমিও না? আচ্ছা, খেয়েছিস কিছু? না, চলো একসাথে খাবো। হ্যাঁ চল। কই গো, আমাদের খেতে দাও।
শাহনাজ এদিকে রুমে এসে দরজা আটকে দিল। খাটের উপর বসে রাগে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। শাহনাজ মনে মনে ভীষণ রেগে আছে। রাফি এটা কিভাবে করতে পারলো? এতদিন ধরে আমরা একে অপরকে জানি, কই কখনো তো আমাকে মন থেকে ভালোবাসার কথা বলেনি। ও মেয়েটাকে 2 দিন হলো এসেছে, এটি ভালোবাসা হয়ে গেছে বলেই হলো। আমি এক্ষুনি খালামণিকে বলবো, হ্যাঁ এক্ষুনি বলবো, আমার আর সহ্য হচ্ছে না। শাহনাজ রাগে ফুলতে ফুলতে বাইরে চলে এলো। বাইরে ড্রয়িং রুমে রাফির আম্মু আর খালা বসে আছে, দুজনে কথা বলছিল। ঠিক তখনই শাহনাজ এসে সামনে বসে পড়লো। দুজনেই দেখলো মেয়ে অনেক রেগে আছে, মুখ ফুলে আছে। মেয়ের এমন রূপ দেখে শাহনাজের আম্মু বলে উঠলো, কি রে মা, কি হয়েছে? এমন মুখ করে আছিস কেন? রাগ করে আছিস কেন? আম্মু, তোমাদের একটা কথা বলবো, কথাটা কিন্তু ফাজলামি না, সিরিয়াস। সিরিয়াস কথা? কি হয়েছে বল তো আগে। আম্মু, খালামণি, আমি রাফিকে পছন্দ করি। শাহনাজ মা, কি বলছিস এসব? মাথা ঠিক আছে তো? খালামণি, আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি রাফিকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। মামুনি, তুই এখনো ছোট, এসব নিয়ে এখনই তোকে ভাবতে হবে না। আম্মু, আমি কিছুই জানি না, রাফি আমাকে ভাবতে বাধ্য করেছে। রাফি ও কি করেছে? কি করিনি তাই বলো? তোমার ছেলে আমাকে ধোকা দিয়েছে, আমাকে ভালোবাসার নজরে নাকি সে দেখেইনি কখনো। জানো কি করেছে? কি করেছে বলবি তো? ওই যে মেয়েটা আসে রাফির কাছে, 2 দিন এসেছে, তাই নাকি রাফির ওকে ভালো লেগেছে, ভালোবেসে ফেলেছে। আর আমার ফিলিংস ওর কাছে কিছুই না। ও, এই ছেলে মেয়ে দুটো কি যে করে না। তোদের এখন এইসবের বয়স হয়েছে। তোদের আব্বু জানতে পারলে কি করবি বুঝতে পারছিস? আমি কিছুই জানি না। রাফি যদি ওই মেয়ের সাথে আর কথা বলে তাহলে আমি কিছু একটা করে বসবো, কিন্তু বাকিটা তোমাদের ইচ্ছে। এ কথা বলে শাহনাজ উপরে চলে গেল। রাফির আম্মু আর খালা দুজনে মাথায় হাত দিয়ে বসে আছে, একে অপরকে দেখে বলছে, কি বিপদে পড়লাম। শাহনাজ আমাদের মেয়ের মতো, কিন্তু শেষে এমন হবে কে জানে। বুবু, তুমি কিছু একটা করো, না হলে এখন কিছু না করলে পরে দেরি হয়ে যাবে, কিছু করার থাকবে না। আমিও তো তাই ভাবছি, ওর আব্বু শুনলে মেরে ফেলবে। কি যে করি আমি এখন কিছুই বুঝতে পারছি না। এই বয়সে এমনটা হওয়া স্বাভাবিক, কিন্তু বেশি প্রশ্রয় দেওয়া যাবে না। রাফি ছেলে মানুষ, লোকে গায়ে মাখবে না, কিন্তু শাহনাজ মেয়ে, একটু কিছু হলেই ওকে নিয়ে সবাই কথা বাড়াবে, নানা কথা রটাবে। আমিও তাই ভাবছি। আচ্ছা, আমি দেখি ওর আব্বুকে বুঝিয়ে বলি, ওকে বাইরে পাঠিয়ে দিব ভেবেছিলাম আগে, এখন সেটাই করতে হবে দেখছি। বাইরে থেকে পড়ালেখা করাই ভালো। এদিকে রাফির বিয়ে দিয়ে দিলে ওদিকে ও তখন নিজেকে আর এর মাঝে আনতে পারবে না। হুটহাট করা যাবে না, আস্তে ধীরে সব করতে হবে। রাফি রুমে বসে আছে। শাহনাজের কথাগুলো কেমন যেন লাগছে, একদম অসময়ে হাটে হাড়ি ভাঙলো। দাঁত ভালো লাগে না। পরদিন সকাল সকালে রাফির ঘুম ভেঙে গেল। সারাদিন বাসায় থাকার ফলে সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। ব্রাশটা হাতে নিয়ে হাই তুলতে তুলতে ছাদে গেল রাফি। সাথে সকালের পরিবেশটা বেশ দারুণ, ঠান্ডা বাতাস, ফ্রেশ এয়ার, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। ব্রাশ করতে করতে হঠাৎ খেয়াল করলো সামনের সাথে আদিতা দাঁড়িয়ে আছে, কিন্তু কথা হচ্ছে সাথেরটা কে, তার ফুলের সাথে এই লম্বু তালগাছটা কে। ছেলেটাকে কেমন গলার কাটার মতো মনে হচ্ছে রাফির কাছে। ইস, আবার হেসে সে কথা বলা হচ্ছে, গা জ্বলে যাচ্ছে রাফির। এদিকে অদ্রিতাও খেয়াল করলো রাফি ওদের দেখছে। অদ্রিতার মাথায় দুষ্টু বুদ্ধি এলো, রাফিকে দেখিয়ে দেখিয়ে আরো হেসে হেসে কথা বলতে লাগলো। রাফি হাতের ব্রাশটা নিয়ে আরো দ্রুত ব্রাশ করতে লাগলো রাগে। অদ্রিতা রাফির কাণ্ড দেখে মনে মনে হেসে চলছে। রাফি আর থাকতে পারলো না, ও ভেবে নিচে চলে আসলো। সোজা বাসা থেকে বের হয়ে অদ্রিতাদের বাসে চলে আসলো। রাফিকে এত সকালে এই অবস্থায় বের হতে দেখে রাফির আম্মু অবাক হয়ে গেল। তার ছেলে এত সকালে কিভাবে উঠলো, আর এই অবস্থায় গেলই বা কোথায়? রাফির খালামণি জিজ্ঞেস করলো, বুবু, রাফি কই গেল, বলে গেল না? আমিও বুঝলাম না যে 10টার আগে কখনো ওঠে না, সে আজ এত সকালে। দাঁড়া আসুক, জিজ্ঞেস করছি। রাফি অদ্রিতাদের বাসে যেয়ে কলিং বেল দিল। দুবার দিতে অদ্রিতার আম্মু দরজা খুলে দিল। দেখলো রাফি এসেছে। আন্টিকে দেখে রাফি বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো?
শুনলাম তুমি অসুস্থ। এখন মোটামুটি ঠিক আছি। ভিতরে আসো। জি। রাফি ভেতরে আসতে দেখলো একটা লোক সোফায় বসে কফি খাচ্ছে। নিশ্চয়ই অর্জিতার আব্বু হবে। রাফি ওনাকে দেখে সালাম দিল। রাফিকে দেখে অর্জিতার আব্বু বলল, আমি যদি ভুল না হই তাহলে তুমি নিশ্চয়ই রাফি। জি আঙ্কেল, চিনলেন কিভাবে? আর চিনবো না মানে? বাসায় তো তোমার কথাই এখন প্রায় প্রায় হয়। ও তো শরীর ঠিক আছে তো এখন? জি, এখন ঠিক আছি। রাফি পাপা কফি খাবে? না আন্টি, এখনো ব্রাশ করছি। আসলে আপুর কাছে আসছিলাম, একটু দরকার ছিল। ও আচ্ছা, ও তো ছাদে আছে, দেখো। আচ্ছা আন্টি। রাফি জলদি করে ছাদে চলে আসলো। ছাদে এসে দেখলো এখানে কথা বলে যাচ্ছে। ছাদে এসে দেখলো এখনো কথা বলে যাচ্ছে। কে এত কথা বলছে শুনি? প্রেম করলেও তো মানুষ এত কথা বলে না। রাফি আস্তে আস্তে সামনের দিকে হেঁটে যাচ্ছে। এমন ভাব করছে যেন এখানে কেউ নেই, যেন অর্জিতাদেরকে দেখেই নেই রাফি আর চোখে বারবার দেখছে। অর্জিতা বুঝতে পেরে একটু জোরে জোরে কথা বলছে ছেলেটার সাথে, যেন রাফি শুনতে পায়। রাফি মনে মনে বলছে, কি লুচু ছেলের বাবা, মেয়ে মানুষ দেখলেই কথা বলতে ইচ্ছে করে। ছেলে মেয়ে বিয়ে দেবে নাকি? অর্জিতার সাথে কথা বলার ছেলেটি হলো আরিয়ান, অর্জিতাদের আত্মীয়, এখানেই থাকে। অর্জিতারা এখানে এসেছে শুনে দেখা করতে এসেছে। আরিয়ান রাফিকে খেয়াল করলো। এমন হাব ভাব দেখে আরিয়ান অর্জিতাকে বলল, ছেলেটা কে রে? হঠাৎ করে তোদের বাসার সাথে কি করছে? ছেলেটা পিচ্চি ছেলে ভাইয়া, তোমাকে দেখে জ্বলছে। জ্বলছে মানে? পুরা পুরা গন্ধ পাচ্ছ না? না তো। পাবে না, আমি তো বেশ পাচ্ছি। কে না কে তার আমি দেখছি। সাহস কত, বাসায় আসে? নিচে আঙ্কেল আন্টি দেখেনি নাকি? আরে ভাইয়া, কিছু বলতে হবে না, ও রাফি, এই যে সামনের বাসাটা ওদের। তো এখানে কি করছে? বললাম না তোমাকে দেখে জ্বলছে। আদ্রিতা? কি? আমি যে ভাবছি সেটা কি সত্যি? কি ভাবছো? মানে তুই আর ছেলেটা একে অপরকে হ্যাঁ এইবার বুঝতে পেরেছি কেন জ্বলার কথা বললি তখন। এবার আমিও কিছুটা গন্ধ পাচ্ছি। দুজনেই হেসে দিল। রেফিফের কান খাড়া করে শোনার চেষ্টা করলো কে এত কথা বলছে। এভাবে কিছুক্ষণ করার পর আরিয়ান বলল, আদ্রিতা, তুইও শেষে ইয়েতে জড়িয়ে পড়লি। যাক, ভালোই হলো, সামনে দাওয়াত পাবো একটা। হ্যাঁ তা তো ঠিকই, ছেলেটা আমাকে কিভাবে যেন ওর প্রতি আটকে নিয়েছে। ভাগ্যের খেলা এটা। আচ্ছা দেখ তাহলে তুই, আমি নিচে যাই, আন্টিদের সাথে একটু কথা বলি। আচ্ছা। আরিয়ান হাসতে হাসতে চলে গেল। অর্জিতা রাফির দিকে তাকিয়ে আছে, কি করছে সেটা দেখছে। কি ঢং করছে দেখো, এমন ভাব করছে যেন এখানে কেউ নেই। অর্জিতা রাফিকে দেখে হেসে দিল। বেচারা খেয়াল করেনি যে লুঙ্গি পরে আছে। ইস, পিচ্চিটা কতটা পাগল হয়ে গেছে। অর্জিতা রাফিকে ডাক দিল, এই যে পিচ্চি। রাফি হালকা করে মাথাটা ঘুরিয়ে বলল, আমাকে ডাকছেন? তো এখানে অন্য কেউ আছে নাকি? রাফি অর্জিতার কাছে চলে আসলো, বলল, আমি কি পিচ্ছি? তো কি? তো পিচ্ছিকে কেন দরকার? এমনি ডাকলাম, হঠাৎ এইখানে যে। কেন, ডিস্টার্ব করে ফেললাম নাকি? হ্যাঁ একটু হয়েছে মনে হয়। ও সরি, বুঝতে পারিনি, অসময়ে এসে পড়েছি তাহলে। এই অবস্থা কেন? কি? লুঙ্গি পরা। কই? নিচে দেখো। ও এটাই মডেল, এখন এটাই চলছে, আর পিচ্চিরা এগুলোই পরে। বাবা, কথায় এত রাগের ছাপ কেন? রাগ করব কেন? আমাদের রাগে কার কি আসে যায়? এদিকে আয়। কেন, থাপ্পড় খাওয়ার ইচ্ছে নেই? এখান থেকেই বলুন। এখানে না আসলে এবার থাপ্পড় খাবি। আসছি। জেলাস? কে আমি? আমি কেন হব? দেখে তো তাই মনে হচ্ছে। ছেলেটা কে? আমার আঙ্কেলের ছেলে, এইখানেই থাকে। আমরা এখানে এসেছি তাই দেখা করতে এসেছে। অন্য কিছু না তো? হলে কি? কিছু না। অন্য কিছু হলে আমার আর শাহনাজকে বিয়ে করা ছাড়া কোনো উপায় থাকবে না। কথাটা শুনে অর্জিতা রেখে গেল। রাফি কলারটা চেপে ধরে বলল,
কি বললি তুই? সরি রাগার কি আছে, এমনি বলছি। নিজে তো এতক্ষণ আমাকে দেখিয়ে দেখিয়ে মজা নিচ্ছিলেন। তো তোর কি? আর একবার এ কথা মুখে আনবি তো গালের নকশা পাল্টে ফেলবো। পারেন তো খালি এটা, আর কিছুই পারেন না? মানে কি বলতে চাইছিস? আমি কিছুই পারি না? না। তা কি পারতে হবে শুনি? থাক কিছু না, ও একটা কথা বলার ছিল। কি? শাহনাজ মানে আমার খালাতো বোন ঝামেলা করে ফেলছে। কিসের ঝামেলা? মানে বলছে যে ও নাকি আমাকে ভালোবাসে, আপনার সাথে কথা বলতে মানা করছে, বাসায় হয়তো সবার কাছে বলেও দেবে। রাফি, রাগ করছেন কেন? একটা কথা কান খুলে শোন। তোর মাথার চুল থেকে পা পর্যন্ত সবটুকু আমার, আর এই শরীরে যে মনটা আছে এটাও আমার। ভুল করেও যদি এর ব্যতিক্রম ঘটেছে তো তোকে কুচি কুচি করে কেটে আমার বেডরুমে টানিয়ে রাখবো। আমি আমার ভালোবাসাকে 1 ইঞ্চিও কারো হতে দেব না। কানে গেছে? এত রেগে বলার কি আছে, ভালোবেসেও বলা যায়। ভালোবাসা? পিচ্চির আবার ভালোবাসা? আগে বড় হয়ে নাও সোনা। রাফি এ কথা শুনে অদ্রিতাকে টান দিয়ে জড়িয়ে ধরল। অদ্রিতা অবাক হয়ে গেল, আস্তে করে বলল, কি করছো? কেউ দেখে নেবে। ভয় পাই নাকি কাউকে? তাই নাকি? আমার আদর করতে ইচ্ছে করছে। না একদম না, এখানে একদম না। কেউ নেই তো, দেখবে না? না না, পরে। আচ্ছা, জাস্ট একটা কিস। রাফি, কেউ দেখে নেবে। ভালোবাসায় ভয় পেলে চলবে না, আমার মতো সাহসী হতে হবে। আইসে আমার সাহসী প্রেমিক। রাফি অদ্রিতার কোমর আরো চেপে ধরল। অদ্রিতা আবেশে ঠোঁট চেপে ধরল। রাফি হাত দিয়ে অদ্রিতার চুলগুলো কানের ভাঁজে গুজে দিল। অদ্রিতার ঘাড়ে হালকা একটা কিস করলো। অদ্রিতা কেঁপে উঠল, শরীর যেন মাতাল হয়ে উঠছে। সমস্ত শিহরণ যেন একসাথে জেগে উঠেছে রাফির এই পাগলামিতে। অদ্রিতাও বুঝতে পারল আর বেশি দূর গেলে নিজেকে আটকাতে পারবে না, এই জায়গাটাও সে না। কেনাকে দেখে নেবে, পরে ঝামেলা হবে। অদ্রিতা নিজেকে সামলে বলে উঠল, আম্মু আম্মু। রাফি এক লাফে 10 হাত পেছনে চলে এসে বলল, আন্টি সরি, আমি আসলে এমনি। কতগুলো বলে চারপাশে দেখলো। আরে কই আন্টি? রাফি বুঝতে পারলো অদ্রিতা মজা করে করেছে। অদ্রিতার দিকে করুণ দৃষ্টিতে তাকালো রাফি। কাছে সে ন্যাকা সুরে বলল, একটু প্লিজ। একদম না, অনেক ইচ্ছা হয়েছে। রাফি, তোমার স্পর্শ আমাকে পাগল করে তোলে। তুমি এটা বুঝতে পারো না? তোমাকে পাবার নেশা আমাকে প্রতিনিয়ত পাগল করে তুলছে, সেটা বুঝতে পারো কি তুমি? পাগলামি করো না, এখানে কেউ দেখে ফেললে সমস্যা হবে। এখন চলো এখান থেকে। না না, একবার প্লিজ। থাপ্পড় দিয়ে তোর গালের সব দাঁতগুলো ফেলে দেব। কানের কাছে যায় না? কথা কানে যায় না? রাফি থ হয়ে গেল, অবাক হয়ে ভাবছে এটা কি হলো। মিনিটে মিনিটে ফিলিংস চেঞ্জ। কেবলই কত রোমান্টিক ছিল, এখনই আবার রেগে লাল হয়ে গেছে। না বাবা, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, থাপ্পড় খেলে মরে যাবে। রাফি আস্তে করে বলো, সরি, চলুন। চলো পিচ্ছি একটা, খালি বায়না। অদ্রিতা সামনে যেতে লাগলো, রাফি পেছন পেছন যাচ্ছে। অদ্রিতা মনে মনে হাসছে। বেচারাকে মাঝে মাঝে বকা দিতে ভালো লাগে, কেমন বোকা বোকা মুখ করে থাকে। এদিকে শাহনাজ উঠে নিচে চলে আসলো। নিচে এসে ডাইনিং টেবিলে বসে আম্মুকে ডাক দিল, আম্মু নাস্তা দাও। বস, আনছি। খালামণি, রাফি ওঠেনি? নবাব তো সেই সকালে উঠেছে। উঠেছে? কই এখন? বাইরের দিকে গেল ব্রাশ করতে করতে। বাইরের দিকে কোথায় গেছে? জানি না, আসলে জিজ্ঞেস করিস। শাহনাজ ধপ করে উঠে গেল, দরজার সামনে গিয়ে অদ্রিতাদের বাসার দিকে তাকালো। মনে মনে ভীষণ রেগে গেছে শাহনাজ, আবার নিশ্চয়ই ওই মেয়ের পাশে গেছে। শাহনাজ দরজার সামনে দাঁড়িয়ে আছে, রাফি নিশ্চয়ই এই পাশেই গেছে। রাফি তখনই ব্রাশ করতে করতে অদ্রিতাদের বাসা থেকে বেরিয়ে আসলো। রাফিকে দেখে শাহনাজের রাগটা আরও বেড়ে গেল। বারবার মানা করার পরও রাফি ওখানে গেছে। রাফি বাসে ঢুকতে যাবে অমনি সামনে শাহনাজকে দেখে থেমে গেল। শাহনাজ অনেক রেগে আছে, রাফি এটাও বুঝতে পারলো। শাহনাজের কাছে এসে বলল, কিরে এভাবে পুতুলের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন? কোথায় গেছিলি? কেন, দেখলি তো। ওই বাসায় কেন গেছিলি? তোকে না মানা করেছি। শাহনাজ, বাদ দে তো এসব। জানিস যে আমি আদ্রিতাকে ভালোবাসি, তারপরেও এমনটা করছিস।
হ্যাঁ করেছি আর করব, তাতে তোর কি? সকাল সকাল এই অবস্থায় ওই বাসায় চলে গেছিস, লোকে কি ভাববে? সে আমি কি করে বলবো? লোকের কথাই গুলি মার। চল ভেতরে যাই। আমি কিন্তু এই শেষবারের মতো বলে দিচ্ছি, আর কখনো ওখানে যাবি না, না হলে ভালো হবে না। শাহনাজ বোন আমার, এখন ভেতরে যাই, না হলে আমি এখন আবার ওখানে চলে যাব। আমাকে কষ্ট দিতে তোর তো ভালো লাগে। এখন ওই মেয়েটাকে তো তোর সব কিছু, তাই না? কি হয়েছে তোর? হঠাৎ করে কেন এমনটা করছিস? আমার এসব নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না। দেখি সর, থাক তুই এখানে দাঁড়িয়ে, আমাকে যেতে দে। রাফি শাহনাজের পাশ কাটিয়ে ভেতর চলে আসলো। রাফিকে বাসে আসতে দেখে আম্মু ডাক দিল। রাফি এদিকে আয়। আম্মু আমি ফ্রেশ হয়ে আসি। আগে এখানে আয়, না হলে খুন্তির বাড়ি দিয়ে চামড়া তুলে নিব। কি সাংঘাতিক চিন্তা। এই যে আসছি, বলো। এই বেশি সকাল সকাল কোথায় গেছিলি? কোথায় আবার? ওই যে পাশের বাসায়। ওইখানে তো এখন ওর প্রাণ মন সব কিছু পড়ে থাকে, তাই না? শাহনাজ চুপ। কি রে রাফি, শাহনাজ সত্যি বলছে তুই এই অবস্থায় ওদের বাসায় গেছিস? রাগ করছো কেন? আমি এমনি এমনি গেছি নাকি? নিজের ভবিষ্যৎকে রক্ষা করতে গেছিলাম। মানে রাফি দেখ, উল্টো পাল্টা করবি না কিন্তু, না হলে থাপ্পড় মেরে তোর গালের নকশা পাল্টে ফেলব। আহা, ছেলেটাকে সকাল সকাল কেন বকছিস? রাফি তুই ফ্রেশ হয়ে যা। আম্মু তুমি চুপ করো, খালামণি ঠিকই বলেছে, ঠিকই করেছে। রাফি একটু বেশি করছে। শাহনাজ আমার ব্যাপারে তুই নাক না গলালেই চলবে, বুঝলি? রাফি এ কথা বলে উপরে চলে গেল। সবাই মিলে আমার পিছনে কেন লেগেছে কে জানে। ভালোবাসা কি অপরাধ নাকি? আরে ভাই, আমার মন, আমার লাইফ, আমার যা ইচ্ছা করব, তাতে সবার কেন এত আপত্তি? ভালো লাগে না। আর এই শাহনাজটা হয়েছে আরো নাটের গুরু, একদম সিসিটিভির মতো লেগে থাকে। আমার কি, আমি দেখি কলেজে যাই, অনেক দিন যাই না। শাহনাজ মুখ ফুলিয়ে এখনো দাঁড়িয়ে আছে। এভাবে দেখে শাহনাজের আম্মু বলল, কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তো কি নাচবো? কি হয়েছে তোর? রাফি কি এসব বাদ দিতে বলো, আমি দেখতে পারছি না এসব। তুই কেন দেখতে যাবি? রাফি বড় হয়েছে, ওর নিজের মতো নিজেকে চলতে দে। তুই কেন ওর লাইফে এভাবে ঢুকতে চাইছিস? খালামণি দেখেছো, দেখেছো আম্মু আমার সাথে কিরকম করছে? কারণ তো আমার কথা ভাবার সময় নেই, সবাই নিজ নিজ লাইফ নিয়ে ব্যস্ত। আর কথা বাড়াস না, বস, আমি খাবার দিচ্ছি। তুমি খাও, আমার ক্ষুধা নেই। শাহনাজ রেগে রুমে চলে গেল। শাহনাজের আম্মু বলল, দেখেছিস বুবু, মেয়েটা কি এক ঝামেলায় জড়িয়ে পড়েছে। চিন্তা করিস না ছোট, এখনো ঠিক হয়ে যাবে। আমার তো চিন্তা হচ্ছে কি না কি করে বসে কখন। আজকালকার ছেলে মেয়েদের কোনো বিশ্বাস নেই। এসব কথা বলতে নেই, এই বয়সে এমনটা হয়, একটু সময় দিয়ে একটু ঠিক হয়ে যাবে। খামাখা টেনশন করিস না। অদ্রিতা নিচে এসে মায়ের সাথে কিচেনে হেল্প করতে লাগলো। অদ্রিতার আম্মু হঠাৎ বলে উঠল, আদ্রিতা, হ্যাঁ মা। তোর ভাইয়া যা বললো তা কি ঠিক? কি বলছো? সে তো তুই ভালোই জানিস। সবকিছু বলে দিচ্ছে, একদম পেটের কথা থাকে না। এসব কি সত্যি না কি বল? ভেবেচিন্তে দেখেছিস? ছেলেটা তোর থেকে 2-3 বছরের ছোট হবে। আমি সিরিয়াস মা, আমার ওকেই লাগবে। বিয়ে করলে রাফিকেই করব। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এসব নিয়ে ছেলে খেলা করা একদম উচিত না। সেভাবে হলে বল আমরা ওদের বাসায় যাই। না, এখনই না। রাফির ফাইনাল পরীক্ষার সামনে, পরীক্ষাটা শেষ হোক তারপর। আচ্ছা ঠিক আছে, ততদিন না হয় ওয়েট করলাম। আমি তোর আব্বুর সাথে তাহলে কথা বলি। বলতে পারো। আচ্ছা আমাকে নাস্তা দাও, আমি ভার্সিটিতে যাব। বস দিচ্ছি। রাফি নাস্তা করে কলেজে চলে আসলো। কলেজে আসতেই স্বামীর সঙ্গে দেখা। কিরে স্বামী, আর সবাই কই? সবাই আন্ত কলেজ খেলা আছে আজকে, সেখানে গেছে। যাক বাবা, আমরা কি দোষ করলাম? চল যাই তাহলে। না না, আমি যেতে পারবো না, আমার কিছু কাজ আছে।
কিছু পড়া নোট করতে হবে, সামনে পরীক্ষা। আইসে আমার পড়াকু বাবা, একদিন না পড়লে কিছু হবে না রে ভাই, চল। রাফি, না গেলে হয় না? না চল এখন। অদ্রিতা এদিকে ভার্সিটি এসে গাড়ি পার্ক করে ভেতরে গেল। আশেপাশে অনেকেই অদ্রিতাকে দেখে চিনে ফেলেছে। সেদিন এই মেয়েটাই বড় ভাইদের সামনে ছেলেকে থাপ্পড় মেরেছিল। ভাইরা তো ভয় একদম শেষ। অদ্রিতা মনে মনে ভাবছে, বাবা এক থাপ্পড়ে ভাইরাল হয়ে গেছে নাকি? কি দারুণ ব্যাপার। ধুর, এখানে কাউকে চিনি না, এখন ক্লাসে যেয়ে একা একা বসে থাকতে হবে। নতুন জায়গায় এই একটা সমস্যা। অদ্রিতা ক্লাসে চলে গেল। ভিতরে ঢুকে প্রথমের দিকে বসে পড়লো। একটু পর স্যার চলে আসলো। অদ্রিতা ক্লাস করতে থাকলো। ক্লাস শেষে স্যার সকলকে বলল, সবাই মনোযোগ সহকারে শোনো, আগামী মাসে তোমাদের সবার একটা টেস্ট দিতে হবে, তাই সকলেই রেডি থাকো, ভালো করে লেখাপড়া করো, তোমাদের মেধাটাকে কাজে লাগাও। এসব বলে স্যার চলে গেল। কিছুক্ষণ পর অদ্রিতার কাছে 2টা মেয়ে আর 3টা ছেলে আসলো। অদ্রিতা বুঝতে পারলো না, প্রশ্নবাচক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে একটা মেয়ে হাত বাড়িয়েতেই বলল, হাই, আমি মাইশা। হ্যালো, আমি আদ্রিতা। তুমি নিউ না? হ্যাঁ। আমরা সবাই ফ্রেন্ডস, আমাদের বন্ধু হবে? হওয়া যায়, একসাথেই যখন পড়ি আমরা। তাহলে তো খুব ভালো। আচ্ছা, পরিচয় হও। এই হলো মাহিয়া, এই হলো শুভ্র, আশিস আর মাহিন। নাইস টু মিট ইউ অল। তো এখন থেকে আমাদের দলে আরো একজন নিউ আসলো, সেই উপলক্ষে আমাদের ট্রিট আমার পক্ষ থেকে। হ্যাঁ চলো, এখানে বোর লাগছে। আচ্ছা, সেদিন যে ছেলেটাকে মারলে সে কে ছিল? আরে ওটা আমাদের পাশের বাসায় থাকে, আমাদের নেইবার। ওরা ক্যান্টিনে চলে গেল। রাফি আর সামি খেলা দেখতে চলে আসলো। চারিদিকে মানুষের ভিড়। রাফি আর সামি বাকি সবাইকে খুঁজে চলেছে, কিন্তু কোথাও পাচ্ছে না। সব কয়টা কোথায় গেছে কে জানে। দেখতে দেখতে দুপুর হয়ে এলো। রাফির আর ভালো লাগছে না, বাসায় যাওয়াই ভালো হবে। শুধু শুধু আর কলেজে থাকতে মন চাচ্ছে না। অদ্রিতা নতুন ফ্রেন্ডদের সাথে বেশ আনন্দ করলো বটে আজকে। এভাবে কিছু সময় কাটানোর পর অদ্রিতা বাসায় যাওয়ার জন্য সবাইকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। রাফি রিক্সা করে যাচ্ছে। বাইকটা আজকে আনেনি, আসলে তেল নেই। আপু পকেট থেকে যে টাকা মেরেছিল সেটা রেস্টুরেন্টে খেয়ে শেষ। বাইকটাও এজন্য পড়ে আছে। হঠাৎ করে রিক্সাটা থম করে থেমে গেল। রাফি বুঝতে পারলো কি ঘটেছে। বিরক্তির সামনে রিক্সায় বসে আছে। এই জ্যাম জিনিসটা খুবই বিরক্তিকর। জ্যামে যে পড়েছে সে ছাড়া এটার অনুভূতি কেউ বুঝবে না। সামনে তাকিয়ে দেখলো সেই সুবিশাল এক লম্বা জ্যাম, তাতে হেঁটে গেলেও আগে বাসে পৌঁছে যাবে। রাফি রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে হাঁটতে থাকলো। আস্তে আস্তে হেঁটে চলেছে। কেন জানি অদ্রিতার কথা মনে আসছে বারবার। বাসে যেয়ে ওর সাথে দেখা করবে, কথা বলতে ইচ্ছে করছে খুব। রাগটা বেশ ভালো লাগে। একটু রাগে আবার আদর করে, বেশ রোমান্টিক ব্যাপার স্যাপার। ভাগ্য করে একটা মেয়ে পেয়েছে ভাবতেই মনটা নেচে নেচে উঠছে রাফির। কপাল পড়ে ভালোবাসা, আদর, রাগ, অভিমান, সাথে কিউট সুন্দরী আপু একদম ফ্রি। অদিতাও জ্যামে আটকে আছে। কেন যে গাড়ি নিয়ে আসতে গেল, না আনলেই ভালো হতো। হেঁটে বাসে চলে যেত। একা একা এই জ্যামে বসে থাকতে ইচ্ছে করছে না, কেমন দম বন্ধ হয়ে আসছে। কি করবে এখন? সামনে যে বিশাল জ্যাম, তাতে ঘন্টা 2-3 তো আরামসে লাগবে। সজ্জা ধৈর্য কাকে বলে জ্যামে পড়া মানুষগুলোই ভালো জানে। অদ্রিতা আনমনে বাড়ির দিকে তাকিয়ে আছে। হঠাৎ খেয়াল করলো রাফির মতো কে জানে পারতে হেঁটে গেল। অদ্রিতা দ্রুত মাথাটা বের করে দেখলো, হ্যাঁ এটা তো রাফি। অদ্রিতার মুখে একটা সুবিশাল হাসি দেখা গেল, যেন আকাশের চাঁদ পেয়ে গেছে অদ্রিতা। অদ্রিতা গাড়ির ভেতর থেকে রাফিকে ডাক দিল। রাফি মনে হলো কেউ একজন ডাকছে, কিন্তু এখানে কে ডাকবে? আবারও কে মনে হলো ডাকলো। গাড়ির শব্দে বোঝা যাচ্ছে না। রাফি পিছনে তাকালো, দেখতো একটু দূরে গাড়ি থেকে মাথা বের করে কে যেন ডাকছে হাত দিয়ে। রাফি পেছনে এসে দেখলো, আরে এটা তো তার কলিজা, মানে ভালোবাসার কৈতর। মনে হয় জ্যামে আটকে গেছে। হঠাৎ করে রাফির মাথায় আসলো, জ্যাম তো ছাড়তে অনেকক্ষণ লাগবে বাপ্পা। এই জ্যামটাও যে সময় মতো কাজের জিনিস তা আজকে বোঝে গেল। এখন অদ্রিতার সঙ্গে বসে বসে অনেকক্ষণ টাইম কাটাতে পারবে। সাথে যদি একটু আদর ফ্রি থাকে তাহলে তো আর কথাই নেই। ভালোবাসার মানুষটার কথা ভাবতে না ভাবতেই দেখা, কি কপাল। রাফি তাড়াতাড়ি করে চলে আসলো। অদ্রিতার কাছে আসতেই অদ্রিতা বলল, কি ব্যাপার, কই গিয়েছিলা? কলেজে, বাসায় যাচ্ছিলাম। তুমি কই গেছিলা? ওই আপনি করে বল, আমি তোর বড় না? পারবো না। ভেতরে আয়।
কেন? আদর করবো, আসো। ভেতরে আসতে বলছি না? রাগার কি আছে? বেচারা অবলা শিশু আমি, আমাকে ভালোবাসবেন তা না, খালি রাগ করেন। আপনি করে বলছিস কেন? যাক বাবা, কেবল বললেন যে, তুমি বললেও দোষ, আপনি বললেও দোষ। আগে ভেতরে আয়। জ্যামটা মনে হয় তাড়াতাড়ি ছাড়বে না। তো কি হয়েছে? না এমনি, তোমার ভার্সিটি এত জলদি শেষ? হ্যাঁ, আজকে নতুন নতুন কটা ফ্রেন্ড হলো, তাদের সাথে আড্ডা দিয়ে চলে আসলাম। ছেলে না মেয়ে? কেন? না এমনি। ছেলে ফ্রেন্ড? মেয়ে ছিল না, ছেলে ফ্রেন্ডের কি দরকার? কেন, হলে কি হয়? না কিছু না, বেশি ক্লোজ হওয়ার দরকার নেই। কেন? জানি না, এমনি বললাম। আজকাল কারোর ওপর বিশ্বাস নেই। তাই আমার উপর আছে নাকি নেই? না সেটা আছে, ভালোবাসায় বিশ্বাস থাকাটা আবশ্যক। আমাকে এতটা ভালোবাসিস? সন্দেহ আছে? না, থাকতেও পারে, কে জানে। খালাতো বোনের পাল্লায় আবার পড়ে যাস কখন। ছেলেদের বলে তো বিশ্বাস নেই। আমার ভালোবাসা একদম পিওর, খাঁটি, একদম খাঁটি। খাঁটি না অভিনয়ের বাটি, কে জানে। ঝগড়া করছো কেন? শুধু শুধু ঝগড়া? কি, আমি ঝগড়া করি? না তা না, ওই আর কি। নাম গাড়ি থেকে, নাম। কেন? এই রে রেগে গেছে, কি করি এখন? কেন মানে? আমি ঝগড়া করি তো, তাহলে আমার সাথে কেন থাকবি না? আহা ভুল বুঝছো, আমি ওটা মিন করিনি। আমি বুঝেছি, আর বোঝাতে হবে না। প্রচু বুঝেছে। আমার কথার ইনসাল্ট করছিস আবার? কুত্তা, নাম বলছি। না, নামবো না। মার খাবি এখন। থাপ্পড়ের অভ্যাস হয়ে গেছে, মারেন, সমস্যা নাই। চিল্লাবো কিন্তু, লোকজন এসে পিঠে পটকা বানিয়ে উড়াবে। দিন, ভালোবাসার মানুষকে মার খাইয়ে যদি আপনার মনে শান্তি মেলে তাহলে আমি রেডি। নামবি না? না নামবো না। এই কি হচ্ছে এইসব? কি, দূরে দূরে থাক। ভয় করছে? আমি কেন ভয় পাবো? তাহলে দূরে থাক বলছি। আসছে ভয় দেখাতে। এই যে পিচ্ছি বলা যাবে না, এটা আমি মেনে নেব না। পিচ্চি ছেলে একটা। পিচ্চিকে পিচ্চি না বলে কি বলবো? পিচ্চি কোথাকার। দাঁড়াও দেখাচ্ছি। হঠাৎ করে রাফি অর্জিতার মুখটা চেপে ধরে নিজের কাছে টেনে নিয়ে আসলো। অর্জিতাকে কিছু বলার সুযোগ না দিয়েই রাফি অর্জিতার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অর্জিতা যেন হারিয়ে গেল। এত রাগ ফুস করে কোথাও উতাও হয়ে এলো। অর্জিতা নিজেও রাফিকে সঙ্গ দিতে লাগলো। দুজনে যেন ভুলে গেছে ওরা কোথায় আছে। হঠাৎ পেছনে গাড়ির হর্নের শব্দে দুজনে যেন ঘর থেকে ফিরল। অর্জিতা রাফিকে ছাড়িয়ে নিয়ে পড়ল। গাধা একটা। যাক বাবা, আমি আবার কি করলাম? কানের গোড়া একটা দিব না যে বিটিভির মতো খালি ঝিরঝির করবি। দেখছিস না এটা পাবলিক প্লেস? এখানে এসব করতে কে বলেছে? নিজেও তো তাল দিলেন, কই মানা করনি তো? আমি মানা করতে যাব কেন? তুই কিস করছিস, সো মানা তোর করা উচিত। আমি না মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। কেন? এই যে কখন রাগেন, কখন মুড ভালো থাকে, কখন রোমান্টিক, কখন কি কিভাবে হয় একদম মাথায় খেলে না। আমাকে ভালোবাসিস না? হ্যাঁ। তাহলে কেন বুঝতে পারবি না? থাক, এটা নিয়ে আবার রাগ করার দরকার নেই, শিখে যাব, আস্তে আস্তে শিখে যাব। হয়েছে, নবাব আসছে। আমার মনের খবরই জানে না, এখন আসছে ভালোবাসতে। পেছন থেকে অনেক হর্ন দিচ্ছে তো, সামনে যান। ও তাই তো। শাহনাজ বসে বসে টিভি দেখছিল। বাসায় রাফিকে এতক্ষণ না দেখে শাহনাজে কেমন অস্থির অস্থির লাগছে। পাশে রাফির আম্মু বসেছিল। শাহনাজ বলল, খালামণি, রাফি কখন আসবে? কেন? এমনি বাসায় একা একা বোর লাগছে, ভেবেছিলাম শপিং করতে যাব, এখনো বাসায় এলো না। ওর দেরি হলে তুই জানা, বাসায় তো গাড়ি আছে, নিয়ে যা। না খালা, আমি ওকে নিয়ে যাব, দেখি কখন আসে। দেখো কোথায় আড্ডা মেরে বেড়াচ্ছে। আচ্ছা তাহলে অপেক্ষা কর, নবাবের আসার তো কোনো বেল ব্রেক নেই। শাহনাজ কথা বলার মাঝে বাইরে গাড়ির আওয়াজ শুনতে পেল। সাথে সাথে হর্নের আওয়াজ এলো। শাহনাজ কি মনে করে যেন উঠে বাইরে চলে এলো। বাইরে এসেই শাহনাজ অবাক হয়ে গেল আর ভাবছে, রাফি ওই গাড়িতে কি করছে? আবার ওই মেয়েটার সাথে রাফি
কতবার মানা করলাম। দাঁড়া, আজকে দেখাচ্ছি মেয়েটাকে অপমান না করলে ঠিক হবে না। আজকে এমন অপমান করব না। শাহনাজ সোজা বাইরের রাস্তার ওপাশে চলে এলো। গাড়ির কাছে এসে দেখলো রাফি অদ্রিতার সঙ্গে হাসাহাসি করছে। দুজন এত কাছে বসে কথা বলছে, যেটা দেখে শাহনাজের আরও রাগ উঠে এলো। শাহনাজ বাইরে গাড়ির গ্লাসে টোকা দিল। রাফি তাকিয়ে দেখলো শাহনাজ রেগে আছে, মুখটা লাল হয়ে আছে। রাফি বাইরে আসতে যাবে, তখনই অদ্রিতা রাফির হাত ধরে আটকে দিল। অদ্রিতাও মনে মনে ভীষণ জেলাস। চলে আসছে সাতচুন্নি, একটু কথা বলার সময় দেয় না। এটা বোন নাকি জল্লাদ? এইভাবে কেউ পেছনে লেগে থাকে? প্রেমের 12টা বাজিয়ে দিল, খালি অসময়ে এন্ট্রি নেয়। শাহনাজ দেখলো অদ্রিতা রাফিকে আসতে দিচ্ছে না। অদ্রিতার উপর ভীষণ রাগ হচ্ছে এখন। শাহনাজ চেঁচিয়ে বলল, রাফি এক্ষুনি বাইরে আসবি। এটা শুনে অদ্রিতা শাহনাজকে শুনিয়ে বলল, বাবু, তুমি আজকে আমাকে অনেক কেয়ার করছো। আজকে দুজন মিলে অনেক এনজয় করেছি। লাভ ইউ সোনা। এসব শুনে শাহনাজ যেন আরো খেপে গেল। রাফি বুঝতে পারছে অদ্রিতা শাহনাজকে রাগানোর জন্য এসব বলছে। এদিকে শাহনাজও আজকে একদম চেতে গেছে। আজকে রাফি শেষ, কোন দিকে যাবে এখন? রাফি অদ্রিতাকে বলল, আচ্ছা বাদ দাও না, শুধু শুধু ওর সাথে এসব বলো না। তুমি বাসায় যাও, আমি এখন আসি, কেমন? কথা বলে রাফি গাড়ি থেকে নেমে আসলো, সাথে অদ্রিতাও নেমে আসলো। শাহনাজ সোজা রাফির কলা ধরে পড়ল, তোকে একবার বললে কানে যায় না নাকি? আলতু ফালতু মেয়ের সাথে কেন ঘুরিস? তোর মাথা গেছে নাকি? নাকি এই মেয়ে তোকে জাদু করেছে? রাফি তো অবাক। এই মেয়ে দিনে দুপুরে মারার প্ল্যান করছে নাকি? কি বলছে এসব? একে এখন না থামালে নিশ্চয়ই এখানে আজকে ফাটাফাটি হয়ে যাবে। এদিকে অদ্রিতা এটা শুনে তো রেগে ফুলে গেছে। এমনিতে যে রাগী, তার উপর এখন তো লালমরিচ হয়ে গেছে। অদ্রিতা এগিয়ে এসে বলল, রাফি, তোমার বোনকে বোনের জায়গায় থাকতে বলো, এর বেশি যেন আশা না করে। রাফি তুই বলে দে যেন ছেলে দেখলে গায়ে এসে না পড়ে। নিজেকে সামনে নিতে বলিস। আর বলে দে যে তুই শুধু আমার। রাফি কি বলছে এসব? ওকে বলে দাও যে আমাদের মধ্যে কি চলছে। আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের ভালোবাসার মাঝে যেন কেউ না আসে, না হলে আমি কিন্তু সহ্য করব না। রাফি এদিকে মানকা চিপে শেষ। দুদিক থেকে দুজনে একে শুরু করেছে। এখন তো মারামারি আবার না লেগে যায়, কি করবে এখন? দুজনে চিল্লাচিল্লিতে এদিকে দুই বাসা থেকে সবাই বেরিয়ে আসলো। এদের কাণ্ড দেখে সবাই অবাক। শাহনাজ অদ্রিতার সামনে এসে বলল, তোর সমস্যা কি? বলছি না রাফির থেকে দূরে থাকতে? এটা আমার না, তোমার সমস্যা। রাফি আর আমি দুজনকে ভালোবাসি। সো তুমি কেন এত মাথা ঘামাতে আসছো? ভালোবাসা? 2 দিনের রাফিকে ভালোবাসা বলে না, ওকে? এটা আবেগ না ভালোবাসা, সেটা তোমার কাছ থেকে আমার জানতে হবে না। তুমি বোনের মতো থাকো। রাফিকে তো আমি বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করে বাসায় যেয়ে ঘুমিয়ে পড়ো। স্বপ্ন না সত্যি, সেটা তো আমিই বুঝে দেব। আজকেই বিয়ে করব, তোমার চোখের সামনে। পারলে আটকিয়ে দেখাও। আমি চ্যালেঞ্জ নিতে একদম পছন্দ করি না, আর যদি একবার নিয়ে বসি তাহলে সেটাতে আমি কখনো হারি না। তোমার মতো মেয়ে আমার দেখা আছে, কত এলো আর গেল। এই অদ্রিতা এক পিস, আমার মতো একটাও পাবে না। আর প্রমাণও করে দেবো আজকে, দেখার জন্য রেডি থাকো। এই কথা বলে অদ্রিতা রাফির হাত ধরে টেনে গাড়িতে উঠালো, নিজেও চড়ে বসলো। গাড়িটা স্পিডে ব্যাক করে সোজা টান দিল। রাফি থ হয়ে আছে। সকালের সামনে যেন ঝড় বয়ে গেল। কি হলো এতক্ষণ? রাফি তো শেষ, বাসে গেলে তো জুতা পেটা করবে রে। আর এখনই বা কোথায় যাচ্ছে ও? রাফি অদ্রিতার দিকে তাকালো। শরীরে যেন আগুন জ্বলছে, সাপের মতো ফোঁস করছে রাগে। মুখ লাল হয়ে আছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। রাফি কিছু বলার সাহস হলো না, চুপ করে বসে আছে। শাহনাজ এদিকে আমুকে ডেকে বলল, খালু ভাই দেখেছো মেয়েটা কি বললো এসব? আবার রাফিকে নিয়ে চলে গেল কোথায়? তোমরা কিছুই বললে না। শাহনাজ, কি এসব? বাসার বাইরে এসব কি শুরু করেছিস তোরা? ভেতরে আয় বলছি। মান সম্মান কিছুই রাখলি না। শাহনাজ যা কথা বলার তা বাসায় এসে বলা যাবে, এখন ভেতরে আসো। খালামণি, আমি কিন্তু এসব আর মানতে পারবো না। আমি কিছু একটা করে বসবো। আজকেই রাফিকে সিদ্ধান্ত নিতে বলবা। আমি আর কিচ্ছু শুনতে চাই না। অদ্রিতার আব্বু আম্মু ভেতর চলে গেল। বাসে ঢুকে অদ্রিতার আব্বু বলল, কি হচ্ছে এসব? নতুন এসেছে মেয়েটা, কি শুরু করেছে এসব? আমার তো ভীষণ ভয় হচ্ছে। সে তো আমারও হচ্ছে।
তোমার মেয়ে যে রাগী, কখনো নিজের রাগকে সামলাতে পারে না। এখন কি থেকে কি করে বসে কে জানে। আদ্রিতা ছেলেটাকে নিয়ে এত সিরিয়াস হয়ে গেল বুঝতে পারলাম না। তোমার মেয়ের চাহিদাই এমন, হুট করে মনে বসে যায়, আর যেটা মনে বসে যায় সেটা তো নিয়েই ছাড়ে। এটার আবার নতুন করে ভাবার কি আছে? কোথায় গেল রাগ করে? চিন্তা করো না, একা যায়নি তো, সাথে ছেলেটা আছে। আজে বাজে কিছু করবে না, কিন্তু কিছু একটা করবে, সেটাই বুঝতে পারছি না। উফ, মেয়েটা কি যে করে! আমাদের বললেই হতো, বিয়ে করলে আমরাই করাতাম। তাই বলে এভাবে সকলের সামনে এসব না ঘটালে হতো না। আমি আর ভাবতে পারছি না, পারি না তোমার মেয়েকে নিয়ে। মেয়েটা শুধু আমার বুঝি? তুমি আবার শুরু করলে। ধুর, থাকো তুমি, আমি রুমে গেলাম। বাসে সে শাহনাজ ধপ করে সোফায় বসে পড়ল। আম্মু বলল, কিরে শাহনাজ, কি এসব? সকলের সামনে এসব না করলে হতো না? খালামণি, তুমিও এসব বলছো? দেখলে না মেয়েটা কি বললো? এতে ভুল কি বলছে? ওরা যদি দুজন দুজনকে আগে থেকেই পছন্দ করে, তাহলে আমরা শত চেষ্টা করেও কিছু তো করতে পারবো না। আম্মু, তুমিও? তোমরা সবাই ওই মেয়েটার পক্ষ নিচ্ছ? আমার কথা একবার ভাবলে না? শাহনাজ মা আমার, দেখ এসব নিয়ে এখন একদম ভাবিস না। এখন এসব ভেবে কি হবে? রাফি যখন বিয়ে দিই তখন দেখা যাবে। এখন এসব বাদ দিই, আমরা আছি তো। আমার তো এই মেয়েকে একদম সহ্য হয় না। কিভাবে রাফির সাথে চিপকে থাকে। এখন কই গেল কে জানে, শয়তানি মেয়ে একটা। এদিকে অজিতা শাসা করে গাড়ি চালাচ্ছে। রাফি জড়সড় হয়ে বসে আছে। যে কোনো সময় এ জীবন ত্যাগ করা লাগতে পারে, যে স্পিডে গাড়ি চলছে। রাফি আস্তে করে বলল, অদ্রিতা, বলছি কি থামো না, বসে কথা বলি। দেখো রাগ করলে তো সব ঠিক হবে না, শুনছো আমার কথা? অজিতা রাফির দিকে তাকালো। রাফি কিছুটা ভয় পেল। অজিতার চোখ লাল হয়ে আছে, চোখ থেকে পানি পড়ছে। এমন রূপ আগে কখনো দেখেনি রাফি। অনেকটা দূরে চলে এসেছে, কেমন জানি ফাঁকা একটা জায়গা লাগছে। চারিদিকে শুধু গাছপালা, দেখে মনে হচ্ছে আশপাশে কোনো নদী থাকতে পারে। আবহাওয়া আর পরিবেশ সেটাই বলছে। ভাবতে না ভাবতেই কিছু দূরেই নদী, আশেপাশের জায়গাটা আরো ফাঁকা হয়ে আসছে। রাফি দেখলো অজিতার গাড়ির স্পিড যেন কোমার বদলে বেড়ে চলেছে। রাফি এবার সত্যি টেনশনে পড়ে গেল। সাহস করে রাফি হাত দিয়ে গাড়িটা নিজের হাতে নিয়ে অজিতাকে থামতে বলল। অজিতা কোনো দিকে খেয়ালই করছে না, রাফিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাফি জোর করে অজিতাকে সরিয়ে কোনো মতে গাড়িটা ব্রেক করলো। সাথে সাথে গাড়ি থেকে চাবি বের করে পেছনে রেখে দিল। অজিতা মুহূর্তের মাঝে রাফিকে কষে একটা থাপড় মারলো। রাফি ব্যথায় টাস্কি খেয়ে আছে। অজিতা গাড়ি থেকে নেমে গেল। সামনে কিছুটা দূর নদী। রাফি মনে মনে নানা দুশ্চিন্তা করতে থাকলো। যে পরিমাণ রেগে আছে তাতে এই নদীতে না লাভ দেয়। যদিও দ্রুত নেমে আসলো রাফি। অজিতা রাগ সামলাতে না পেরে জোরে জোরে চিল্লাতে লাগলো। রাফি ওর মনের অবস্থা বুঝতে পেরে রাফি পেছন থেকে যে অজিতাকে জড়িয়ে ধরলো। অজিতা রাফির কাছ থেকে ছাড়িয়ে নিতে চাইলো নিজেকে, কিন্তু রাফি আরও জোরে অজিতাকে জড়িয়ে ধরলো। এবার আর অজিতা কিছু বললো না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। রাফির মনটাও খারাপ হয়ে গেল। রাফি অজিতাকে নিজের বুকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, এই পাগলি, কান্না করছো কেন? কি হয়েছে? কিছু না, কথা বলবে না আমার সাথে? এভাবে করলে আমার খারাপ লাগে, বোঝো না? কচু লাগে। খারাপ লাগলে তখন ওভাবে চুপ করে থাকতে না, কিছু বলতে সবার সামনে। ভালো কি আমি একাই বাসি নাকি? সরি, আর এমনটা হবে না। প্লিজ এভাবে কেঁদো না। আমিও তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অন্য কোনো মেয়ের কথা কখনো চিন্তা করি না, আর হবেও না এমনটা কখনো। আমি তোমাকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখতে পারবো না, আমার সহ্য হয় না। তোমাকে ছাড়া আমার চলবে না, বোঝো না সেটা? বুঝি তো, আমারও যে একই অবস্থা, ঠিক তোমার মতো। আমার এই রাগী কিউট রোমান্টিক মেয়েটাকেই লাগবে, একে ছাড়া আমিও যে থাকতে পারবো না। তোমার বোনকে নিয়ে আমার ভয় হয়। কিসের ভয়? জানি না, তবে মনের মাঝে এক অজানা ভয় কাজ করে, যেটা বোঝানো সম্ভব না। আরে পাগলি, এত চিন্তা করতে হবে না। ও আমার শুধু বোন, এর থেকে বেশি কিছু না। হ্যাঁ, ও একটু ছেলে মানুষই বেশি করে। মনের দিক থেকে আসলে ও অনেক ভালো। আসলে ছোট থেকে আমার সাথেই বড় হয়েছে তো, এইভাবে আমার সাথে হঠাৎ অন্য কাউকে দেখে
মেনে নিতে পারছে না। সব ঠিক হয়ে যাবে। আমি এত কিছু জানি না। আমি তোমার হতে চাই, মানে? বিয়ে করব। কি বলো? মাথা ঠিক আছে? এখন বিয়ে? হ্যাঁ, আজকেই বিয়ে হবে। কিভাবে? কাজী অফিসে। তারপর? তারপর আর তোমার বোন কিচ্ছু করতে পারবে না, না হলে আমিও নিশ্চিন্তে থাকতে পারছি না। বাসা থেকে জানলে আমাকে তো জুতা পেটা করে বাসা থেকে বের করে দেবে। সমস্যা নেই, আমাদের বাসায় থাকবে। যখন বাসার সবার রাগ থেমে যাবে তখন ঠিক হয়ে যাবে। এমন আত্মঘাতী বুদ্ধি আসে কি করে তোমার মাথায়? এত ফাজলামি না করে বলো করবে কি না, না হলে আমি কিন্তু আর তোমাকে বিশ্বাস করতে পারবো না। এখানে বিশ্বাসের কি আছে? আমি তোমাকে ভালোবাসি, আর বিয়ে করা বড় কোনো বিষয় না। আমার ইচ্ছে ছিল ধুমধাম করে বিয়েটা হবে, কত এনজয় করব, সেসবের তো কিছুই হবে না। কে বলেছে হবে না? আমরা এখন শুধু জাস্ট কনফার্ম করে রাখবো, তারপর ফ্যামিলি শান্ত হলে তখন অনুষ্ঠান হবে। গাধা একটা। হ্যাঁ, সে ঠিক বলেছো। অর্জিতার কান্নাটা অনেকটা কমে গেছে, তবে মাঝে মাঝে নাক টানছে বেচারি। রাফির ভালো লাগছে, পাগলি মেয়ে একটা। ভালোবাসাকে কোনো মতে ছাড়তে রাজি না। রাফি অর্জিতার চুলগুলো আস্তে করে শরীরের ঘাড়ে একটা কিস করলো। অর্জিতা মুহূর্তের মাঝে কেঁপে উঠলো, আস্তে করে বলল, কি করছো? আদর করছি। এইসব বিয়ের পর হবে, এখন না। তাই? এত কাছে আসতে শিখেছো কখন শুনি? তোমাকে পাওয়ার পর থেকেই যেন পুরুষ পুরুষ একটা ফিলিংস চলে এসেছে। ইসরে আমার পুরুষ মানুষ। রাফি আবার কিস করলো। অর্জিতা দুই হাত দিয়ে রাফির হাত দুটো চেপে ধরলো। রাফির হাত দুটো অর্জিতার নাভির উপর রেখে চলেছে। অর্জিতা আবেশে চোখ বন্ধ করে নিল। নদীর উজান বাতাস, শরীরে তীব্র সমাবেশ। যৌবনের এই তিক্ত নেশাটা কেমন জানি বাত মানে না, যেন আরো কাছ থেকে আরো পেতে চাই। পিপাসায় প্রেমালাপ যেন আরো উন্মাদ করে তোলে। রাফি অর্জিতাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। অর্জিতা রাফির চোখের দিকে তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে নিল। রাফি এক পলকে তাকিয়ে আছে। কি সুন্দর টকটকে লাল চেহারা, লজ্জায় যেন ভেঙে পড়ছে সকল চেহারা। অর্জিতার নিঃশ্বাস অনেক ঘন ঘন পড়ছে, শরীরে তীব্রতা অনুভব করতে পারছে রাফি। অর্জিতার শরীরের উষ্ণতা যেন লোহাকেও গলিয়ে দেবে। রাফি অর্জিতার মুখটা আস্তে করে তোলো। অর্জিতা বুঝতে পারলো এবার আর রাফিকে আটকানো যাবে না। ঠোঁটের উপর ওর স্থায়ী অধিকার জমে গেছে, হয়তো এখনই ঝাঁপিয়ে পড়বে। অর্জিতার ঠোঁট দুটো কেঁপে উঠছে শিহরণে। রাফি অর্জিতার কম্পিত ঠোঁট দেখে অবাক হয়ে গেল। কি পরিমাণ নেশা লুকিয়ে আছে, কি পরিমাণ নেশা লুকিয়ে থাকে মেয়েদের ঠোঁটে। যেন সাগরের বুকে ভেসে ওঠা একগুচ্ছ ঢেউ, যেন ডুবে যেতে বলছে। রাফি হাত দিয়ে অর্জিতার কাপা ঠোঁট দুটি আস্তে করে ছুঁয়ে দিল। অর্জিতা সহ্য করতে পারছে না যেন। রাফিকে অনুমতির ভাষায় নিজের চোখ বন্ধ করে নিল। রাফি বুঝতে পেরে অর্জিতা সঙ্গ চাইছে। রাফি একটা মুচকি হাসি দিল। অর্জিতাকে আরো নিজের বুকে চেপে ধরে অর্জিতার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অর্জিতা হাত দিয়ে রাফির মাথা চেপে ধরে আছে, শরীরে ক্রমজন যেন মাতাল হয়ে উঠছে। দুজনে হারিয়ে গেল গভীর নেশায়। এভাবে কেটে গেল অনেক সময়। রাফি অর্জিতাকে জড়িয়ে ধরে আছে। অর্জিতা রাফির বুকে মাথা রেখে নিশ্চিন্তে আছে, যেন এই বুকে জাদু আছে, আলাদা একটা শান্তি আছে। রাফি বলল, বাসায় যাবে না? না। কেন? বিয়ে না করে যাচ্ছি না। বিয়ে করব তো প্রস্তুতি করা লাগবে না? তুমি তোমার বন্ধুদের ফোন করে আসতে বলো, সবটা বলো ওদের, ওরা সব কিছু ম্যানেজ করে নেবে। হ্যাঁ, সেটা করা যায়। আচ্ছা, একটু পরে করো, এখন এইভাবে থাকতে ইচ্ছে করছে আমার। পাগলি একটা, সারা জীবন পড়ে আছে তো। থাক, সারা জীবনের তা পরে দেখা যাবে, এই মুহূর্তটা তো আর পাবো না। আমি আমার ভালোবাসাকে সবসময় অনুভব করতে চাই। বিয়ের পর আমি কোথায় থাকবো? কেন? না মানে আলাদা থাকবো নাকি একসাথে থাকবো? আলাদা থাকার জন্য বিয়ে করছি নাকি? না মানে কখনো কোনো মেয়ের সাথে একসাথে থাকিনি তো, তাই কেমন কেমন লাগছে। কুত্তা, আমি মনে হয় থেকেছি। তারপরও তুমি আমার থেকে বড় তো, আমি ছোট না? আইসে আমার ছোট। ঠিক সময় বিয়ে করলে আজকে 2-3টা বাচ্চার বাপ হয়ে যেতে। আচ্ছা সমস্যা নেই, বিয়ের পর একটা ফুটবল টিম বানাবো, রেডি থেকো। আমি রেডি। দুজনে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। নদীর ঢেউগুলো যেন দুজনের মিলনের খুশিতে ব্যাকুল হয়ে বইছে। অর্জিতা চোখ বুজে নিল। রাফি সামনে নদীটার দিকে তাকিয়ে ভাবলো,
জীবনে এত ভালোবাসার একটা মানুষ পেয়েছি, এর থেকে বেশি আর কি চাই। ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। এই অমূল্য জিনিসটা আমি পেয়েছি। সারা জীবন পাগলিটাকে আগলে রাখবো, অনেক ভালোবাসবো আমার পাগলিকে। এই জীবন তোমার প্রেমে বিলিয়ে দিলাম। কাঠগোলাপের মতো সঙ্গী হয়ে অনুভূতিগুলো কুড়িয়ে নেব। আমি তোমার হয়ে প্রেম বিলাসী, দগ্ধ কানন ফুলে সুবাস দেব দিন রজনী, প্রেমের পর্দা তুলে।